একজোড়া ভালো চোখ পাওয়া গেছে, তবে তাদের দাবি 1 লাখ টাকার বিনিময়ে তারা চোখ দিবে। ডোনার নিজের ইচ্ছায় চোখ বিক্রি করবে? না, সে মৃত্যুর আগে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দান করবেন বলে সাইন করে গেছেন। তবে তার পরিবার বিনামূল্যে অঙ্গ প্রত্যঙ্গ দান করতে দেবেন না, এ নিয়ে তারা মামলাও করেছেন। যেহেতু তিনি সই করে রেখে গেছেন, তাহলে টাকা লাগবে কেন? আসলে যিনি দান করার জন্য ব্যবস্থা করে গেছেন তিনি বেঁচে নেই এবং তিনি বড়লোক, ক্ষমতাও অনেক। তার ছেলেরা বিনামূল্যে দান করতে দেবে না, তাই আমরা জোর করব না। সামান্য তো কিছু টাকা, রাজি হয়ে যান। সোম হতবাক হয়ে যায়। 1 লক্ষ টাকা! ডাক্তার বা অন্য কারোর কাছে সামান্য টাকা হলেও সোমের কাছে সামান্য টাকা নয়। সোম দোকানে দোকানে কলসিতে করে পানি টেনে দেয়। প্রতি কলস পানির দাম 2 টাকা। দূর থেকে পানি এনে দেয় বলে অনেক সময় লাগে। সারাদিনে সে 150 থেকে 200 কলস পানি দোকানে দোকানে পৌঁছে দেয়। আর তারপরে সেই টাকা দিয়ে প্রিয়াঙ্কা ও সোমের ভালোভাবে চলে গেলেও অতিরিক্ত কোনো টাকা অবশিষ্ট নেই ওদের কাছে। সোম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, প্রিয়াঙ্কা আবার দেখতে পাবে তো, নাকি কোনো কারণে এই চোখও ওর জন্য যথেষ্ট হবে না? না, হবে। আমরা প্রিয়াঙ্কার চোখে যাবতীয় পরীক্ষা করে শিওর হয়েছি। এবার চোখ লাগানো হলে তিনি দেখতে পাবেন, দেরি হলে তিনি নাও দেখতে পারেন। ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব টাকা জোগাড় করে নিয়ে আসবো। তপ্ত একটা নিঃশ্বাস ফেলে সোম উঠে দাঁড়ালো। রিপোর্টগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। প্রিয়াঙ্কা বাড়িতে বসে টিভি দেখছে। সোমকে দেখে অনুভব করে সে সন্তুষ্ট হলো। মুচকি হেসে বলল, সোম, তুমি এসেছো? আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। দেখো না, এই সিরিয়ালটা সেই কখন শুরু হয়েছে। আমি শুনতে পাচ্ছি, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না। তুমি আমাকে একটু বুঝিয়ে দেবে? সোম দুপুরের রোদে হাসপাতাল থেকে ফিরে এসেছে। তার শরীর ঘেমে আছে। এখন একটা লম্বা শাওয়ার নিয়ে ঠিক করার প্রয়োজন। তবুও সে তা না করে টিভি দেখতে বসে যায়। টিভির সম্পূর্ণ সিরিয়ালটা দেখে প্রিয়াঙ্কাকে ব্যাখ্যা করতে থাকে। প্রিয়াঙ্কার সম্পূর্ণ ব্যাখ্যা শুনে হাসে। প্রিয়াঙ্কা চোখে দেখতে পারে না, কিন্তু তার অনুভব শক্তি প্রবল। হাত দিয়ে অনুভব করে সে বলে দিতে পারে সবকিছু। প্রিয়াঙ্কার হঠাৎ মনে পড়ে সোম হাসপাতালে গিয়েছিল রিপোর্ট আনতে, তাই সন্ধিয়ান গলায় সে বলে, তুমি না আজকে আমার রিপোর্ট আনতে হাসপাতালে গিয়েছিলে? রিপোর্টে কি আসলো? তোমার চোখের জন্য একজন ডোনার পাওয়া গেছে, তবে শর্ত হচ্ছে 1 লাখ টাকা তাকে দিতে হবে। প্রিয়াঙ্কা আঁতকে ওঠে। টেবিলের ওপর রাখা মাটির ব্যাংকে মাত্র 5 থেকে 10,000 টাকা পড়ে রয়েছে। কিভাবে সে নিজের চোখ ঠিক করবে? প্রিয়াঙ্কা চোখে দেখতে না পেলেও প্রবল অনুভব শক্তি নিয়ে একটা অফিসে কাজ করে, কিন্তু গত মাসে তার চাকরিটা চলে গেছে। অন্ধ বলে এখন নতুন কোনো অফিসে চাকরি হয়নি। প্রিয়াঙ্কার চোখে জল দেখে সোম শান্ত থাকতে পারে না। এই পৃথিবীতে আপন বলতে একমাত্র এই মেয়েটি তার শেষ সম্বল। প্রিয়াঙ্কার চোখের জল মুছিয়ে দিয়ে সোম বলে, আমি যখন তোমার দায়িত্ব নিয়েছি, আমিই তোমার চোখের যাবতীয় ব্যবস্থা করব, কেঁদো না। তুমি জল দেওয়ার কত টাকাই বা পাও দিনে? কিভাবে আমার চিকিৎসা করবে? তোমার আপন না হলেও তোমার গলায় ঝুলে আমি ডুবিয়ে রেখেছি তোমায়। সোম প্রিয়াঙ্কার কথা পাত্তা না দিয়ে গোসল করতে চলে যায়। প্রিয়াঙ্কা একা একা কাঁদতে থাকে অনবরত। সোম জল দিতে গিয়েছে আজ তার কোচের কাছে। জল দিতে এসে কোচের দেখা পায়। একসময় ভালো বক্সিং খেলতে পারত সোম। বড় প্লেয়ারের সাথে লড়াই করে সোম বক্সিং ফাইনালে উঠে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য, সে ফাইনাল ম্যাচ না খেলে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন করে দিয়েছিল বিপক্ষ দলের সেই ছেলেটিকে। সোম দ্রুত পালিয়ে যাওয়ার জন্য পা ফেলতেই কোচ ডাক দেয় সোমকে। তুমি সোম না? দাঁড়াও সোম, তোমার সাথে আমার কথা আছে। তুমি আমার স্বপ্ন নষ্ট করে দিয়েছো। লেজ গুটিয়ে পালিয়ে গিয়ে আমাকে সবার কাছে হেনস্থা করছো। শত হোক, তিনি সোমের কোচ। সোম দাঁড়িয়ে যায়। নিজের ভেতরের কষ্টটা লুকিয়ে কোচের পা ধরে সালাম করে। কোচ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোমার মতো একটা ছেলের থেকে আমি সালাম গ্রহণ করব না। আমাকে জবাব দাও, কেন তুমি সেদিন খেলার অংশগ্রহণ করনি? কেন? সোমের কাছে সেই প্রশ্নের জবাব নেই। সোম কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। পেছন থেকে অনেকবার ডাক দেয় সোমকে। সোম কোনো কথা শুনে না।
রাস্তায় সোম একটা খবরের কাগজ কুড়িয়ে পায়, যেখানে বড় বড় করে লেখা, বক্সিং খেলাতে হারিয়ে জিতে নিল 1 লাখ টাকা। সোম কাগজটা নিয়ে সেখানে দেওয়া ঠিকানায় চলে যায়। আগামীকাল খেলা অনুষ্ঠিত হবে, সেখানে টিকিট বিক্রি হচ্ছে। এছাড়াও অনেক অনেক প্রতিযোগী সেখানে এসেছে টাকার লোভে। সোম টিকিট কেটে খেলার অনুষ্ঠিত সভাপতির সাথে দেখা করতে ভেতরে যায়। মোট 11 জন এসেছে। সভাপতি সবাইকে উদ্দেশ্য করে বলে, এই খেলা জিততে পারলে তোমাদের সবাইকে দেওয়া হবে 1 লাখ টাকা। এছাড়া রয়েছে বিভিন্ন পুরস্কার, আসবে একের পর এক সুযোগ। কিন্তু যদি হেরে যাও তবে তোমার জীবন চলে যাবে, তুমি মারা যাবে। এই খেলায় 2 জন প্রতিপক্ষের মধ্যে একজনের কেবল বেঁচে থাকে, অন্যজন মরে যায়। সভাপতির কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, বিনা বাক্যে চলে যায় সবাই। কিন্তু সোম রাজি হয়ে যায় সভাপতির কথায়, কারণ সোমের টাকার প্রয়োজন। সোমের চোখে ভেসে ওঠে প্রিয়াঙ্কার মুখ। সোমের মনে পড়ে যায় সে সোমের জন্য প্রিয়াঙ্কা আজ অন্ধ। ওর ভুলের জন্যই প্রিয়াঙ্কার বাবা মা কেউ বেঁচে নেই। সোমের সাহসিকতা দেখে সভাপতি বলেন, তোমার জীবনে মায়া নেই নাকি? এই ধরনের বক্সিং খেলা তুমি আগেও খেলেছ? আমি আগেও অনেকবার বক্সিং খেলায় অংশ নিয়েছি, যতবার অংশ নিয়েছি জিতেছি। যার সাথে তুমি লড়বে সে কিন্তু সাধারণ নয়, সে বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মোহাম্মদ নূর। ভেবে দেখো। আমি ভেবেই বলছি। সভাপতি সোমের সাহসিকতা দেখে সোমকে সিলেক্ট করে। সোম বেরিয়ে যাওয়ার সময় একজন মানুষ তার সামনে আসে। সোম চমকে যায় তাকে দেখতেই। সে জানায় সোমের সাথে তার জরুরি কথা আছে। তারপর সেই ব্যক্তি সোমকে নিয়ে যায় তাদের আস্তানায়। সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মোহাম্মদ নূর ছিল, যার সাথে আগামীকাল সোমের খেলা হবে। সোম ভীরু কণ্ঠে বলে, কি বলবেন বলুন? ওর শরীরের দিকে তাকিয়ে দেখো, তুমি আদেও খেলবে কিনা একবার ভেবে দেখো। খেললে তোমার মৃত্যু নিশ্চিত। বাঁচা মরা ঈশ্বরের কাছে, তবে আমাকে জিততেই হবে। আমার 1 লাখ টাকা চাই। টাকার প্রয়োজন না হলে আমি কখনো এই জীবন মরণ খেলায় নিজেকে বাজি রাখতাম না। আমি যদি তোমাকে 1 লাখ টাকা দিই তবে কি হেরে যাবে ইচ্ছে করে? মানে? তুমি এমনিতেও জিততে পারবে না, তাই 1 লাখ টাকা নিয়ে পুরোপুরি হার মেনে নিয়ে মার খেয়ে মরে যাবে রিংয়ের ভেতর। রাজি থাকলে এখনই তুমি টাকা নিয়ে যেতে পারো। সোম নিজেও জানে এই প্রতিযোগিতায় সে জিততে পারবে না, তাই তাদের দেওয়া শর্তে মাত্র 1 লাখ টাকার বিনিময়ে রাজি হয়ে যায়। লোকগুলো সোমকে 1 লাখ টাকা দেওয়ার পরে সোম চুক্তিপত্রে সাইন করে বেরিয়ে আসে। সোম টাকা জমা দিয়ে চোখের ব্যবস্থা করে ফেলেছে। আগামীকাল সোমের বক্সিং চ্যাম্পিয়নশিপ, অপরদিকে প্রিয়াঙ্কার অপারেশন। সোম চায় না প্রিয়াঙ্কা ওকে দেখুক। ঝড় হাওয়া বইছে, অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে। সোম জানলা বন্ধ করে বসে আছে জানলার কাছে। বাইরে থেকে বিন্দু বিন্দু বৃষ্টি এসে সোমকে ভিজিয়ে দিচ্ছে। এটাই সোমের জীবনের শেষ রাত্রি, তাই সে নির্ঘুম রাত্রি যাপন করছে। এমন সময় প্রিয়াঙ্কা এসে বলে, আমার মন কেমন অস্থির হয়ে আছে সোম, কিছুতেই ঘুম আসছে না। তুমি নাকি ডাক্তারকে 1 লাখ টাকা দিয়েছো, সে টাকা তুমি কোথায় পেয়েছো? আমার জানা মতে তুমি তো এমন কোনো কাজ করো না যাতে তুমি ডাক্তার বলতেই এত টাকা পেয়ে গেলে। আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেটা দিয়ে আপাতত তোমার চিকিৎসা করছি। আরও কিছু টাকা লাগবে তোমার চিকিৎসার জন্য, সেটা তোমার ব্যাংক ভাঙলেই হয়ে যাবে। আমি চেয়েছিলাম আমার টাকায় সম্পূর্ণ তোমার চিকিৎসা করাতে, কিন্তু এত টাকা আমার কাছে নেই। মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে না সোম। তুমি তোমার শেষ সম্বলটুকু আমার পিছনে খরচ করেছো, এর চেয়ে আমার কাছে আর সুখের কিছুই হতে পারে না। আমার কিছুতেই আজকে রাতে ঘুম আসবে না, শুধু কালকের দিনের অপেক্ষা। অপারেশনের পর আমি সবার প্রথম তোমার মুখই দেখব। এদিকে আসো, আজকে রাতে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। অবিলম্বে প্রিয়াঙ্কা বিছানায় উঠে বসে। সোম প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দেয়। সোম নিজেও শুয়ে পড়ে, চোখের পাতা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। প্রিয়াঙ্কা হাসপাতালের বেডে শুয়ে আছে। আজ তার চোখের অপারেশন সম্পূর্ণ হয়েছে। অপেক্ষা করছে সোমের জন্য। সোম এলে তবে সে চোখের ব্যান্ডেজ খুলবে।
অন্যদিকে সোম তখন নিজের জীবন দেওয়ার জন্য বক্সিং খেলছে। প্রতিপক্ষ সোমের মাথায় ঘুষি দিতেই সোম মাটিতে পড়ে যায়। প্রতিপক্ষ বক্সার হাত উঠিয়ে নিজেকে বাহবা দেয়। পরক্ষণে সোমকে তুলে মুখে আঘাত করে। সোম আবার নিস্তেজ হয়ে পড়ে। একের পর এক আঘাত পড়ছে সোমের শরীরে। সোম সেই আঘাত সহ্য করছে। চোখ বন্ধ করতেই তার চোখে ভেসে ওঠে প্রিয়াঙ্কার মুখমণ্ডল। প্রিয়াঙ্কা তাকে দেখতে চেয়েছিল। সোম শত আঘাত উপেক্ষা করে উঠে দাঁড়ায়। বক্সার সোমকে আঘাত করেও এক চুল নড়াতে পারে না। সোম একটা চিৎকার দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। বিপক্ষ দলের খেলোয়াড় কিছুক্ষণের ভেতরে শুয়ে পড়ে। মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। আম্পায়ার এসে পরীক্ষা করে জানায় সে বেঁচে নেই। সোমের ডান হাত ধরে উপরে তুলে সোমকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। সোম বিজয়ী পুরস্কার গ্রহণ করে নেয়। যে লোকটা সোমকে টাকা দিয়েছিল সে ছিল বক্সারের ভাই। সোম পুরস্কার গ্রহণ করে তাকে 1 লাখ টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়। সোমকে পুরস্কার ও টাকা দিলে সে ওই আস্তানায় যায়। লোকটা আগেই খেপেছিল সোমের ওপর। সোম সেখানে গিয়ে টাকা দিয়ে বলে, আপনি আমাকে যে 1 লাখ টাকা দিয়েছিলেন তা ফেরত দিতে এসেছি, আপনি আপনার টাকা গ্রহণ করে নিন। সোম টাকা রেখে বের হওয়ার জন্য পা বাড়াতেই লোকটা উচ্চস্বরে বলে, আমার ভাইয়ের যাতে কিছু না হয়, সামান্য একটু চুলও না ছেড়ে, এই জন্য তোকে আমি কন্ট্রাক্ট করেছি। আর তুই আমার ভাইয়ের প্রাণ নিয়ে আবার আমার সাথে দেখা করতে এসেছিস। এখান থেকে জীবিত ফিরতে পারবি না। এই ধর ওকে। লোকটার পোষা গুন্ডারা সোমের ওপর আঘাত করে। সোম একা এত লোককে সামলাতে পারে না। এমনিতেই সোমের শরীর ভালো ছিল না, তাই নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। সবাই মিলে সোমকে মেরে আধমরা করে ফেলে। কিছুক্ষণ পর সোমের কোনো জ্ঞান থাকে না। সোমের নিঃশ্বাস চেক করে লোকটা বলে, মনে হয় বেঁচে নেই, ওকে পানিতে ফেলে দিয়ে আয়। আমার সাথে এমন করা শাস্তি ও পাক। সবাই মাথা নেড়ে সোমকে নিয়ে বেরিয়ে যায়। লোকটা একটি অট্টহাসি দেয়। পরক্ষণেই মৃত ভাইয়ের জন্য কেঁদে ওঠে। গুন্ডারা সোমকে ফেলে দেয় নদীতে। জলের ঝাপটা লাগতেই সোম একবার তাকায়। ঝাপসা চোখে ভেসে ওঠে সোমের সম্পূর্ণ অতীতটা। সোমের মা নেই। সোমের মায়ের মৃত্যুর পর সোমের বাবা দ্বিতীয় বিয়ে করে। তিনি প্রথমে সোমকে দেখতে পারতেন, কিন্তু তার ঘরে ছেলে সন্তান হওয়ার পর সোমের প্রতি হঠাৎ করে অবহেলা শুরু হয়ে যায়। সোমকে কারণে অকারণেই মারত। সোমদের অনেক ধান ক্ষেত ছিল। সোমের বাবা সেই ক্ষেতেই ফসল ফলাতেন। সোমদের গ্রামে একটা বক্সিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোম সেই প্রতিযোগিতা দেখতে বন্ধু ফারুককে নিয়ে যায়। দুই দলের সুন্দর লড়াই দেখে সোম সিদ্ধান্ত নেয় সেও একদিন বড় বক্সার হবে। কিন্তু সোমদের গ্রামে কোনো কোচ নেই। সোম স্কুলে যেত মাঝে মাঝে। হঠাৎ একদিন সোম একটা ছেলেকে প্রচন্ড মারে। সেই ছেলে হাসপাতালে ভর্তি হয়। সোমের বাবার কাছে নালিশ আসে। সোমের বাবা প্রচন্ড রেগে সোমকে গাছের সাথে বেঁধে ইচ্ছে মতো মারধর করে। সোম ব্যথায় প্রচন্ড কান্না করে। সোমের বাবা মারতে মারতে বলেন, কেন তুই সুমনকে মেরেছিস? আগে তো তুই কাউকে মারতিস না, এখন কেন তুই মারিস? বাবা, আমি বক্সার হতে চাই। আমি চাই সবাই আমার খেলা দেখতে আসুক। গ্রামে যে বক্সার এসেছিল তার থেকেও বড় বক্সার হতে চাই আমি। সোমের বাবা সোমকে গাছের মোটা ডাল দিয়ে মারতে থাকে অনবরত। আমার ছেলে কখনো বেকার হবে না। তুই পড়াশোনা করে ডাক্তার হবি। তোর মা বিনা চিকিৎসায় মারা গেছে, আর যেন কেউ বিনা চিকিৎসায় মারা না যায়। তাই তুই ডাক্তার হয়ে সবার সেবা করবি। মুখ ফুটে বল, তুই কখনো বেকার হবি না, আর কখনো তুই এই ধরনের খেলা খেলবি না। সোম মার খায়, কিন্তু কোনো প্রতিজ্ঞা করে না। সোমের বাবা অধৈর্য হয়ে মারতে মারতে হাঁপিয়ে চলে যান। এরপর থেকে প্রায়ই সোমের নামে নালিশ আসতো। সোম নাকি স্কুলের বাচ্চাদের ধরে মারত। স্কুল থেকে সোমকে চিরতরে বের করে দেওয়া হয়। প্রধান শিক্ষক ধারণা করেন সোম পাগল হয়ে গেছে। সোমকে পাগলাগারোতে ভর্তি করতে বলা হয়। যদি সোম কখনো ভালো হয়ে যায় তবেই সে স্কুলে যেতে পারবে। দিন দিন সোম উন্মাদ হয়ে ওঠে। এরপর রাস্তায় যাকে পায় তাকেই মারতে থাকে।
সবাই সোমের নামে নালিশ করে। বাচ্চারা বাড়ির বাইরে বের হওয়া বাদ দিয়ে দেয়। এরপর সোম বড়দের মারতে থাকে। অধৈর্য হয়ে সোমের বাবা সোমকে তালাবদ্ধ করে রাখে শিকল দিয়ে। শিকলটা পুকুর পাড় ও ওয়াশরুম পর্যন্ত লম্বা। সোম গাছের সাথে ঘরের সাথে পাগলামি করতে থাকে। সোমের হাত থেকে অনেকটা রক্ত বের হয়। সোমের বাবা সোমের এমন উন্মাদনা দেখে সোমকে পাগলাগারদে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বালিশকে গাছের সাথে বেঁধে সোমকে মারতে বলে। এতে সোম প্র্যাকটিস করার সুযোগ পায়। এর মধ্যে একটা অঘটন ঘটে যায়। বর্ষাকালে মাঠে ট্র্যাক্টর চালানোর সময় ট্র্যাক্টর থেকে পড়ে গিয়ে তার নিচে চাপা পড়ে মারা যায় সোমের বাবা। সোমের আপন বলতে কেউ নেই এখন। সোমদের পরিবারে খাবারের সংকট দেখা যায়। সোমের সৎ মা জমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সোম তখন একাই ক্ষেতের দায়িত্ব নেয় এবং জানায় এখন থেকে সে খেতে কাজ করবে। বাবার মৃত্যুতে সোমের ওপর অনেক চাপ এসে পড়ে। সোম একদিন খবরের কাগজে দেখতে পায় একজন কোচ বিনামূল্যে বক্সিং শেখাবে। সোম সেই সুযোগ কাজে লাগায়। সেখানে যেতে সোমের টাকার প্রয়োজন। সোম তার সৎ মায়ের কাছে টাকা চাইলে সে দেবে না বলে দেয়। টাকার জন্য বাধ্য হয়ে সোম তার সৎ মায়ের গহনাগুলো নিয়ে বাড়ি থেকে পালিয়ে শহরে চলে আসে। কোচের সাথে দেখা করে। কোচ সোমের ইচ্ছে শক্তি দেখে সোমের কাঁধে হাত দিয়ে বলে, আমি জানি তুমি পারবে। আমি তোমার ভেতরে সেই আগুন দেখতে পাচ্ছি। কোচের দেওয়া অনুপ্রেরণায় সোম খুব তাড়াতাড়ি বক্সিং খেলা আয়ত্ত করতে পারে। সোমের সাথে এসে যোগ দিয়েছে আরো 46 জন। সবার মধ্যে সোম সব থেকে ভালো বক্সিং খেলতে পারে। কোচ সবার জন্য খাওয়ার ব্যবস্থাও করলেন। এজন্য কয়েকদিন পর পর দুইজনের বক্সিং খেলা দেখিয়ে টাকা উপার্জন করেন। এভাবে ধীরে ধীরে ছাত্ররা অনেক ভালো খেলতে থাকে। বাচ্চা হিসেবে সোম প্রথমে জেলার ভেতরে ভালো খেলে, তারপরে বিভাগের ভেতরে। যেখানে প্রতিযোগিতার কথা শোনা যায় সেখানেই অংশ নেয় সোম। জেতার জন্য সোমকে অনেক টাকা দেওয়া হয়। সোম নিজের সৎ মা ও ভাইয়ের জন্য টাকা গ্রামে পাঠায়। হঠাৎ একদিন সোম জানতে পারে ঢাকাতে বক্সিং খেলা অনুষ্ঠিত হবে। দেখতে দেখতে কিছুদিন পর চলে আসে খেলার দিন। সোম ধাপে ধাপে 5টা ম্যাচের মাধ্যমে ফাইনাল রাউন্ডে উঠে যায়। সোমের বাড়ি ছাড়া ভালো লাগছিল না। বাবার ও মায়ের কবর দেখতে মন চাইছিল। তাই সোম সবকিছু ছেড়ে গ্রামে ফিরে আসে। কিন্তু গ্রামে এসে জানতে পারে সোমের সৎ মা সোমের বাবার মৃত্যুর পর তার বাপের বাড়িতে চলে গেছে। সেখানে গিয়ে আবার একটা বিয়ে করে নতুন সংসার পেতেছে। এতদিন সোম যে টাকা পাঠিয়েছে তা দিয়ে ভালোভাবে চলে গেছে তাদের। সোম একটা সাইকেল কিনেছে। সেই সাইকেল দিয়ে কোচের কাছে ফিরে যাচ্ছিল। বিকালের ভেতরে কোচের কাছে যেতে হবে। রাতে ফাইনাল খেলা হবে। এমন সময় বিপরীত দিক থেকে একটা দুরন্তগামী গাড়ি আসছে। সোম অন্যমনস্ক হয়ে সাইকেল চালাচ্ছিল। গাড়িটার সোমকে বাঁচাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। সোম চিৎকার করে ওঠে। গাড়িটা 3 বার পাল্টি খেয়ে সোমের সামনে থেমে যায়। মানুষের সাহায্যে সোম ভেতর থেকে 3 জনকে বের করে আনে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় মধ্যবয়স্ক 2 জন মারা গেছে। বাচ্চা মেয়েটা অসুস্থ, তার চোখে কাঁচ ঢুকে গেছে। মেয়েটা আর কোনোদিনও দেখতে পাবে না। সোম কাঁপতে কাঁপতে বের হয়ে যায় হাসপাতাল থেকে। এমন সময় কয়েকজন পুলিশ ঢোকে হাসপাতালে। সোম আর হাসপাতালে এলো না। সোম পুলিশকে অনেক ভয় পায়, তাই চলে গেল অন্য কোথাও। বক্সিং খেলাতে অংশগ্রহণ করলো না আর। নিজের স্বপ্নকে চিরতরে নিষিদ্ধ করে কাজ শুরু করলো সোম। কয়েক বছর পর সোম ঢাকা শহরে আসে। তখন থেকে সে জল দেওয়া শুরু করে। প্রিয়াঙ্কা নার্সিং হোমের রিসেপশনিস্টের কাজ করে। প্রিয়াঙ্কা যে নার্সিং হোমের রিসেপশনিস্টের কাজ করত সেখানে আগে যে বৃদ্ধ কাজ করত সে গ্রামে চলে গেছে। তাই নতুন পানি দেওয়ার জন্য সোমকে রাখা হয়েছে। সোম প্রতিদিন সন্ধ্যায় এসে পানি দিয়ে যায়। সোম প্রথম দিন কলসে করে পানি এনে ড্রাম পূর্ণ করছিল। পানির শব্দে প্রিয়াঙ্কা ভাবে সে বৃদ্ধ পানি দিতে এসেছে। তাই প্রিয়াঙ্কা বলে, চাচা, আজকে তো তুমি দেরিতে এলে কেন? আমার এখানকার কাজটা শেষ।
তোমার জন্যই অপেক্ষা করছি। সোম দাঁড়িয়ে যায় সেখানে, বুঝতে পারে সোমের আগে যে কাজ করত তার খোঁজ করছে। সোম পানি রেখে এসে বলে, আসলে আমি নতুন জল দিতে এসেছি। আগে যে ছিল সে গ্রামে চলে গেছে একেবারের জন্য, তাই এখন থেকে আমি পানি দিব। সে আমাকে না বলেই চলে গেল। চাচার সাথে আমি রোজ টিভি দেখতাম। আসলে আমি তো চোখে দেখতে পারি না, তাই চাচাকে নিয়ে প্রতিদিন সিরিয়াল দেখতাম। তিনি আমাকে পুরো কাহিনী বলে দিতেন। প্রিয়াঙ্কা মন খারাপ করে বসে আছে। সোম উঠে যেতে গিয়েও যেতে পারে না, অদৃশ্য টান অনুভব করে বলে, তাহলে চলুন আমি আপনাকে সাহায্য করি। সত্যি? হ্যাঁ। সোম আর প্রিয়াঙ্কা বেরিয়ে যায় নার্সিং হোম থেকে। সামনে একটা দোকানে দুজনে বসে সেই সিরিয়ালটি দেখে। সোম এই প্রথম মনোযোগ সহকারে টিভি উপভোগ করছে। সিরিয়াল শেষ হলে প্রিয়াঙ্কাকে কাহিনী বুঝিয়ে দেয়। প্রিয়াঙ্কা অনেক খুশি হয়। তার ব্যাগ থেকে একটা কেকের বক্স বের করে সোমকে এগিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। চাচা আমাকে সিরিয়াল এক্সপ্লেন করে দিত বলে আমি রোজ এক বক্স কেক চাচাকে দিতাম। আজ আপনি আমাকে সাহায্য করলেন, তাই আপনাকে দিলাম। সোম লাজুক টাইপের ছেলে ছিল বরাবর। সে প্রিয়াঙ্কার দেওয়া বক্স নিতে চায় না, কিন্তু প্রিয়াঙ্কার জোড়াজুড়িতে বাধ্য হয় নিতে। প্রিয়াঙ্কা তার লাঠি দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় বাড়ির দিকে। সোম নিজের বাড়ির দিকে চলে যায়। সোম আজ দেরি করে বাড়িতে ফিরেছে বলে কোনো খাবার নিয়ে আসতে পারেনি। রাত হয়ে যাওয়াতে কোনো হোটেল খোলা ছিল না। সোম ফ্রেশ হয়ে ঘুমাতে যায়। ক্ষুধার জ্বালায় সে বিছানায় হাঁসফাঁস করতে থাকে। সোম বিছানা থেকে উঠে পানি খায়। তখন দৃষ্টি যায় প্রিয়াঙ্কার দেওয়া বক্সের দিকে। সোমের মনে পড়ে প্রিয়াঙ্কা তাকে এক বাক্স কেক খেতে দিয়েছিল। সোম তখন বক্স নিয়ে খেতে বসে। কেকগুলো সোমের কাছে বেশ লাগে খেতে। মেয়েটা চোখে দেখতে না পেলেও দুর্দান্ত কেক বানাতে পারে। সোম কেক খেয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে যায়। সকালবেলা সোম পানি দেওয়ার জন্য বের হয়ে সবার প্রথমে নার্সিং হোমে যায়। প্রিয়াঙ্কার দেওয়া কেকের বক্সটা ফিরিয়ে দিয়ে বলে, ধন্যবাদ প্রিয়াঙ্কা, তোমার হাতের কেক সত্যি অসাধারণ ছিল। ওয়েলকাম। সোম চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে ডেকে ওঠে প্রিয়াঙ্কা। সোম থেমে যায়। আমার এখানে কতগুলো গাছ আছে, সেগুলোতে রোজ পানি দিতে হয়। আগে চাচা দিয়ে দিত। তুমি কি আমাকে একটু সাহায্য করবে প্রতিদিন পানি দিতে? ঠিক আছে, কতগুলো গাছ আছে আর কোথায় কোথায় আছে দেখিয়ে দাও। 17টা টব আছে, আর করিডোরে সারিবদ্ধভাবে রাখা। প্রিয়াঙ্কা খুশি হয়ে হাতের ইশারায় সোমকে দেখিয়ে দেয় গাছগুলো। সোম কেবল খাবারের পানি এনে দেয়। শহরে খাবারের পানির অসুবিধা বলে সোম নার্সিং হোমের ভেতর থেকে পানি এনে গাছে দেয়। প্রিয়াঙ্কা পানির শব্দে বুঝতে পারে সোম পানি দিচ্ছে গাছে। পানি দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালেই সোমকে থামিয়ে দিয়ে প্রিয়াঙ্কা বলে, শুনছেন? আচ্ছা, আপনার নামটা কি? শুনছেন বলে ডাকার থেকে নাম ধরে ডাকা অনেক ভালো। আমার নাম প্রিয়াঙ্কা। আমি নার্সিংহোমে রিসেপশনিস্টের কাজ করি। আমার নাম সোম। আমি সব দোকানে দোকানে পানি দিই। এখন থেকে আমি তোমার গাছগুলোতেও পানি দিব। বলেই সোম চলে যায় তার কাজে। সকাল হয়েছে বলে পেশেন্টদের বাড়ির লোকজন আসছে। সোম রাতে আবার আসে এখানে। প্রিয়াঙ্কা নিজের জিনিসপত্র গুছিয়ে সোমের জন্য অপেক্ষা করছে। সোম আগ বাড়িয়ে প্রিয়াঙ্কার জিনিসপত্র নিজের হাতে নিয়ে রাস্তায় নামে। নিত্যদিনের মতো আজকেও সোম ও প্রিয়াঙ্কা টং দোকানে এসেছে। সোম আজকে আগ বাড়িয়ে 2 কাপ চা অর্ডার করেছে। চা খেতে খেতে সম্পূর্ণ সিরিয়ালটি উপভোগ করে প্রিয়াঙ্কা ও সোম। সোম চুপচাপ ও লাজুক স্বভাবের ছেলে হলেও একজন ভালো বন্ধু পেয়ে সোমের অনেক ভালো লাগে। সোম সম্পূর্ণ দৃশ্যটি দেখে প্রিয়াঙ্কাকে বলতে থাকে। তারপর প্রিয়াঙ্কা আবার একটি কেকের বক্স এগিয়ে দেয় সোমের দিকে। সোম নিলেই প্রিয়াঙ্কা বলে ওঠে, বাই সোম, আবার কালকে দেখা হবে। প্রিয়াঙ্কা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সোম সেখানে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাকে পেছন থেকে দেখতে থাকে। প্রিয়াঙ্কা রাস্তার মাঝে চলে যায়। দ্রুতগামী একটা গাড়ি এসে প্রিয়াঙ্কাকে আঘাত করে, তবে প্রিয়াঙ্কা বেশি ব্যথা পায় না। রাস্তার ভেতর মুখ থুবড়ে পড়ে যায়। সোম দ্রুত ছুটে গিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে আসে রাস্তার কিনারে। প্রিয়াঙ্কার হাঁটু ছিলে গেছে।
প্রিয়াঙ্কা ব্যথায় কাতরাচ্ছে। প্রিয়াঙ্কা উঠে বাড়ির দিকে যেতে চায়, কারণ বেশি রাত হলে বাড়িওয়ালা মেন দরজা বন্ধ করে দেবে। তখন আর প্রিয়াঙ্কা ভেতরে যেতে পারবে না। প্রিয়াঙ্কা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। সোমের অনেক খারাপ লাগে। নিজের সাথে যুদ্ধ করে সোম নিজেও এগিয়ে যায় প্রিয়াঙ্কার পেছনে পেছনে। প্রিয়াঙ্কাকে পেছন থেকে ভালোভাবে ধরে হাঁটতে থাকে। প্রিয়াঙ্কা অবাক হয়ে বলে, আপনি বাড়ি যাবেন না? আমার পিছন পিছন আসছেন যে? আমি যেখানে থাকি সেখানে বাড়িওয়ালা নেই। তাছাড়া আমি পুরুষ মানুষ, আমি যখন খুশি তখন বাড়িতে ঢুকতেও পারি, বেরোতেও পারি। চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিই। কিছু দূর হেঁটে যাওয়ার পর প্রিয়াঙ্কার ব্যথা আরো বেড়ে যায়। প্রিয়াঙ্কা ব্যথায় হাঁটতে পারছে না। ওরা আস্তে আস্তে হাঁটছে বলে ভিড় জমে গেছে। সোম আর দাঁড়ালো না, প্রিয়াঙ্কাকে পাজা কোলা করে নিয়ে হাঁটা দিল। প্রিয়াঙ্কা হাসে সোমের কেয়ার পেয়ে, তারপর বলে, আমার বাড়ি কিন্তু অনেক দূরে। আপনি চাইলেও এতটা পথ আমাকে কোলে নিয়ে কিছুতেই যেতে পারবেন না। সেটা পরে দেখা যাবে, তুমি শুধু আমাকে বলো তোমার বাড়িতে কিভাবে কিভাবে যেতে হবে। সোম প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে আসে। এদিকে চিকন রাস্তা বলে গাড়ি আসতে পারে না। মানুষজন অদ্ভুত দৃষ্টিতে সোমের দিকে তাকিয়ে আছে। এর ভেতরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যায়। সোম প্রিয়াঙ্কাকে নিয়ে প্রিয়াঙ্কার বাড়িতে চলে আসে। প্রিয়াঙ্কাকে নামিয়ে বসে পড়ে দরজার কাছে। প্রিয়াঙ্কা ভেতরে চলে যায়। বৃষ্টি বাড়তে থাকে। সোম ক্লান্তি কাটিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বের হতেই সোমকে ডাক দেয় প্রিয়াঙ্কা। বাইরে বৃষ্টি বাড়ছে, আর একটু পরে যাবেন। সমস্যা নেই, আমি গিয়ে পোশাক পাল্টে নেব। তবুও থাকুন, আপনার থেকে আমার কিছু সাহায্য লাগবে, যদি করে দিয়ে যেতেন। সোম আর যায় না, ফিরে আসে প্রিয়াঙ্কার ঘরে। প্রিয়াঙ্কা সবজি কাটছে। তাড়াতাড়ি করে সবজি কেটে রান্না চাপিয়ে দেয়। সোম প্রিয়াঙ্কার ঘর গুছিয়ে দেয়। ঘর গোছানো শেষ হলে প্রিয়াঙ্কা যেতে দেয় না সোমকে। ততক্ষণে রান্না শেষ। প্রিয়াঙ্কা আগ্রহ নিয়ে বলে, আমি রান্না করছি, যদি খেয়ে যান তাহলে খুব খুশি হতাম। সোম রাজি হয়। এখন রাত হয়ে গেছে, হোটেল খোলা নেই। তাছাড়া প্রিয়াঙ্কার দেওয়া কেক টং দোকানে ফেলে এসেছে। এতক্ষণে বোধহয় সেটাও বন্ধ হয়ে গেছে। সোম খেতে বসে। প্রিয়াঙ্কা ওকে খাবার পরিবেশন করে দেয়। প্রিয়াঙ্কা খুব ভালো রান্না করেছে। অনেকদিন পর সোম তৃপ্তি করে খেয়েছে। এতদিন সে হোটেল থেকে খাবার এনে খেয়েছে, সেখানে অতিরিক্ত তেল ঝাল বলে খেতে পারতো না। তৃপ্তি করে খাবার খেয়ে সোম হাত ধুয়ে বলে, তুমি খুব ভালো রান্না করো প্রিয়াঙ্কা, খাবারটা খুব ভালো হয়েছে। ধন্যবাদ। প্রিয়াঙ্কার ইচ্ছে করছে না সোমকে ছাড়তে, তবুও প্রিয়াঙ্কা কিছু বলে না। আশেপাশের মানুষ জানলে প্রিয়াঙ্কাকে খারাপ বলবে। প্রিয়াঙ্কা দুটো পার্কের টিকিট দেয় সোমকে। এটা নার্সিং হোম থেকে প্রিয়াঙ্কাকে দেওয়া হয়েছিল। প্রিয়াঙ্কার টিকিট দুটো সোমকে দিয়ে বলে, এটা তোমার জন্য। এই পৃথিবীতে আমি একা, কিন্তু টিকিট দুটো। তুমি তোমার প্রিয় কোনো মানুষকে নিয়ে যেও। সোম টিকিট নেয় না, বরং প্রিয়াঙ্কার ফোন নাম্বার নিয়ে চলে যায় বাড়ির দিকে। প্রিয়াঙ্কা সেদিকে তাকিয়ে অন্যরকম একটা অনুভূতির সম্মুখীন হয়। ছেলেটা যথেষ্ট ভালো, প্রিয়াঙ্কার খেয়াল রাখে। প্রিয়াঙ্কা দরজা বন্ধ করে ঘরে চলে যায়। বিছানায় শুয়ে সোমের কথা ভাবে কেবল। এভাবেই লেগে আসে চোখের পাতা। প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে দেখলো বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে দরজার সামনে। প্রিয়াঙ্কা বুঝতে পারলো না এত সকালে বাড়িওয়ালা কেন দরজা ধাক্কা দিয়েছে। সে মাসের প্রথম দিকেই ঘর ভাড়া পরিশোধ করে দেয়। বাড়িওয়ালা প্রিয়াঙ্কাকে দেখে এগিয়ে এসে বলে, তোমার বাড়িতে কাল রাতে কে এসেছিল প্রিয়াঙ্কা? আশেপাশে সবাই বলাবলি করছে কোনো পুরুষ এসেছিল। তুমি বাড়ি ভাড়া নেওয়ার সময় বলেছিলে তুমি একা থাকবে। আমার একজন বন্ধু এসেছিল আমাকে দিয়ে যেতে। কেন তুমি একা আসতে পারো না? রোজ তো তুমি একাই আসো। তোমার জন্য সবাই আমার বাড়িকে ছি করছে। এরপর যদি আবার বাড়িতে কোনো পরপুরুষ আসে তাহলে তুমি আর আমার বাড়িতে থাকতে পারবে না, সোজা বের হয়ে যাবে, না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমি নিজেই চলে যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। আগামী মাসে আমি চলে যাব। আপনার ঘর আপনি ভাড়া দিয়ে দেবেন, আর এর ভিতরে আমার বন্ধু আমার বাড়িতেই আসবেই। আরেকটা কথা, আমি একা থাকবো, কিন্তু আমি একবারও বলিনি আমার সাথে কেউ আসবে না। গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, হাঁটতে পারছিলাম না, তাই আমার বন্ধু আমাকে দিয়ে গেছে। এটা যদি আপনার কাছে লজ্জার হয় তাহলে আমার কিছু করার নেই।
বলেই প্রিয়াঙ্কা ঘরের ভেতরে চলে গেল। এখনো পায়ে ব্যথা করছে। বাড়িওয়ালার উচিত ছিল আগে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করা সে কেমন আছে, তারপরে না হয় অন্যের কথায় কান দিত। সে আগেই এসে প্রিয়াঙ্কাকে হেনস্থা করতে শুরু করে দিয়েছে। প্রিয়াঙ্কা আজ 2 দিন পর নার্সিং হোমে এসেছে। পায়ের ব্যথার জন্য 2 দিন আসতে পারেনি। এসেই পেন্ডিং এর যাবতীয় কাজ শুরু করে দিয়েছে। এমন সময় প্রিয়াঙ্কার ফোনে অ্যালার্ম বেজে ওঠে। পায়ের শব্দ শোনা গেল। প্রিয়াঙ্কা উঠে দাঁড়ায়, সালাম দিয়ে বলে, স্যার 209 নং কেবিনে নতুন পেশেন্ট এসছে, আপনি একবার তাকে দেখে যাবেন। ডাক্তার ওকে বলে চলে যায়। প্রিয়াঙ্কা আবার বসে পড়ে। প্রিয়াঙ্কা চোখে দেখে না, তাই সময় সম্পর্কে তার ধারণা নেই। তাই সে ফোনে অ্যালার্ম সেট করে রেখেছে প্রতি ঘন্টায় অ্যালার্ম বাজে। আর তখন কয়টা বাজে প্রতিবার সেটা টিকটিক করে ওঠে। এটা প্রাইভেট নার্সিং হোম, তাই 3 জন ডাক্তার আছে। 9টায় একজন, 10টায় একজন ও 9:30টায় একজন আসে। সেই সময় অ্যালার্ম বলে ডাক্তার আসছে। অতঃপর প্রিয়াঙ্কা পায়ের শব্দ অনুসরণ করে দাঁড়িয়ে যায়। 9:30 বাজতে আবার অ্যালার্ম বাজে এবং ডাক্তার আসে। প্রিয়াঙ্কা উঠে দাঁড়ায়। ডাক্তার চলে যেতেই প্রিয়াঙ্কা আবার বসে পড়ে, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আজকে সোম প্রিয়াঙ্কার সাথে দেখা করতে আসেনি। সোমের কথা ভাবতে ভাবতে 10টা বেজে গেল। তৃতীয় ডাক্তার এলো এমন সময়। প্রিয়াঙ্কার অস্বস্তি হয়। এই ডাক্তার বিবাহিত, তবুও প্রিয়াঙ্কার দিকে বাজে দৃষ্টিতে তাকায়। কখনো কখনো কথার তালে তালে প্রিয়াঙ্কার দেহ ছুঁয়ে ফেলে। প্রিয়াঙ্কা সালাম দিতেই ডাক্তার শিমুল দাঁড়িয়ে যায়, টেবিলে ভর দিয়ে বলে, হে প্রিয়াঙ্কা, ভালো আছো? 2 দিন এলে না কেন? তোমাকে আমি প্রচণ্ড মিস করছি। আসলে আমি অনেক অসুস্থ ছিলাম। সেদিন এখান থেকে নেমে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলাম, তখন একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তা তোমার কোনো ক্ষতি হয়নি তো? ব্যথা পেয়েছো কোথায়? আমাকে দেখাও। বলতে বলতে ডাক্তার প্রিয়াঙ্কার দেহ বিশ্রীভাবে ছুঁয়ে দিলেন। প্রিয়াঙ্কার অনেক রাগ হয়, তবুও সে নিজেকে সংযত করে, পেছনে সরে যায়। শিমুল আরো এগিয়ে ঝুঁকে যায় প্রিয়াঙ্কার দিকে। প্রিয়াঙ্কা অধৈর্য হয়ে বলে, স্পর্শ না করেও কথা বলা যায়। স্যার, আপনি কারণে অকারণে আমাকে স্পর্শ করবেন না, আমার এসব ভালো লাগে না। ওকে, তোমাকে ছোবো না। তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। আমি আমার স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে তোমাকে বিয়ে করতে রাজি। তুমি আমাকে বিয়ে করলে তোমাকে কোনো কাজ করতে হবে না, শুধু আমাকে ভালোবাসবে। কেমন পুরুষ আপনি, নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে অন্য এক নারীকে বিয়ে করার কথা বলছেন? এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যান, নাহলে আমি কর্তৃপক্ষের কাছে আপনার নামে নালিশ করব। ঠিক আছে, নিজের ভালোটা নিজে বুঝলে না, চলি, আমার কাজ আছে। ডাক্তার শিমুল চলে গেল ভেতরে। প্রিয়াঙ্কা রাগে ফোঁস করে ওঠে। আজ তার কিছুই ভালো লাগছে না, তাই সোমের নাম্বারে কল করে। সোম রিসিভ করে না। প্রিয়াঙ্কার চিন্তা বেড়ে যায়। পরপর কয়েকটা ফোন করার পরেই সোম ফোন রিসিভ করে। জড়ানো কণ্ঠে বলে, হ্যালো, কে? প্রিয়াঙ্কা বুঝতে পারে সোম ঘুমিয়েছিল, না হলে প্রিয়াঙ্কার নাম্বার সে চিনতে পারত। আমি প্রিয়াঙ্কা, আজকে একবারও নার্সিংহোমে আসলে না যে? তোমার বাড়ি থেকে ভিজে আসার পর আমার জ্বর এসেছিল, এখন অনেকটা কমে গেছে, তবে কমে আসলেও পানি দিতে যেতে পারবো না। যদি মাথা ঘুরে পড়ে যাই তো দেখার মানুষ নেই। আমাকে তোমার ঠিকানা দাও, আমি আসছি। অনেক জোড়াজোড়ির পর সোম বাড়ির ঠিকানা দেয়। প্রিয়াঙ্কা অসুস্থতার ছুটি নিয়ে সোমের বাড়িতে যায় দেখা করতে। সোম অসুস্থ শরীর নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, কারণ সে জানতো প্রিয়াঙ্কা আসবে। প্রিয়াঙ্কাকে আসতে দেখে সোম এগিয়ে গিয়ে ওর হাত ধরে বাড়িতে নিয়ে আসে। প্রিয়াঙ্কা ঘরে ঢুকে বলে, তোমার শরীরে তো অনেক জ্বর। এখন ততটা নেই, অনেকটা কমে গেছে। প্রিয়াঙ্কা সোমকে বিছানায় শুইয়ে দেয়। এলোমেলো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেয়। সোমের মাথায় পানি দিয়ে প্রিয়াঙ্কা বলে, তুমি এতটা অসুস্থ, আমাকে ফোন করে বলতে পারতে, আমি আসতাম। তুমি নিজেই অসুস্থ, অসুস্থ মানুষকে আরেক অসুস্থকে সেবা করাতে নিয়ে আসবো? আচ্ছা, তোমার পা এখন কেমন আছে? পা ব্যথার ওষুধ খেয়ে ব্যথা এখন অনেকটা কমে গেছে।
প্রিয়াঙ্কা সোমের মাথায় ভালোভাবে পানি দিয়ে দেয়, ঘর গুছিয়ে রান্না করে। দুপুরে সোম পেট ভরে খেয়ে ওষুধ খেয়ে নেয়, এতে সোমের জ্বর অনেকটা কমে যায়। প্রিয়াঙ্কা বাড়িতে যেতে চাইলে সোম নাকচ করে, নিয়ে আসার টিকিটটা দেখিয়ে বলে, আজকে আমি কাজে যাইনি, তুমিও কাজে যাওনি, চলো এই সুযোগে তোমাকে নিয়ে সেই পার্কে যাই। কিন্তু তুমি তো অসুস্থ। ঘুরতে গেলে একটু ভালো লাগবে। তারপরে সোম ও প্রিয়াঙ্কা দুজনে তৈরি হয়ে যায়, বেরিয়ে যায় পার্কের উদ্দেশ্যে। রিক্সা এসে থামে পার্কের সামনে। টিকিট দুটো দিয়ে সোম প্রিয়াঙ্কাকে নিয়ে ভেতরে চলে যায়। মেলার ভেতর সোম নাগরদোলা দেখতে পায়। সোম প্রিয়াঙ্কাকে রেখে নাগরদোলার দুটো টিকিট কাটে। প্রিয়াঙ্কাকে নিয়ে নাগরদোলায় চড়তেই প্রিয়াঙ্কা বলে, আমি ছোটবেলায় মায়ের সাথে একবার নাগরদোলায় উঠেছিলাম, প্রচন্ড ভয়ে কেঁদে ফেলেছিলাম। আমি তোমার পাশে আছি, ভয় করবে না। নাগরদোলা গতিশীল হলো। উপরে ওঠার সময় প্রিয়াঙ্কার অনেক ভালো লাগলো, নিচে নামার সময় প্রিয়াঙ্কার অনেক ভয় করে। সে সোমের হাত চেপে ধরে, সোম প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে। প্রিয়াঙ্কার ভয় দূর হয়ে যায়। নাগরদোলা থেকে নেমে পার্কের অন্য পাশে গিয়ে দাঁড়ায় দুজনে। মেলার ভেতর থেকে ছোট একটা অ্যাকোরিয়াম প্রিয়াঙ্কাকে সোম কিনে দেয়। তার ভেতরে লাল দুটো মাছ। প্রিয়াঙ্কা অ্যাকোরিয়াম পেয়ে অনেক খুশি হয় আর কেঁদে বলে ওঠে, আমি যদি চোখে দেখতে পারতাম তাহলে তোমাকে আর এই গিফটটা দেখতাম। সন্ধ্যা নেমে আসতেই সোম আর প্রিয়াঙ্কা বাড়িতে ফিরে যায়। প্রিয়াঙ্কাকে বাড়ির সামনে নামিয়ে দিল সোম। বিদায় দিয়ে একই রিকশায় করে চলে গেল সোম। প্রিয়াঙ্কা বাড়ির ভেতরে ঢুকে অনুভব করে কেউ ভেতরে আছে। প্রিয়াঙ্কা ধীর কদমে পা ফেলে ডাকে, ভিতরে কে আছেন? বলতে বলতে অনেকটা ভেতরে চলে গেল প্রিয়াঙ্কা। হঠাৎ করে পায়ের শব্দ থেমে গেল। প্রিয়াঙ্কা উত্তেজিত হয়ে একাধারে জিজ্ঞাসা করতে থাকে, কে আছেন? জবাব না পেয়ে প্রিয়াঙ্কা লাঠি দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে অনুভব করে কেউ আছে কিনা। এর মধ্যে হঠাৎ করে একটা শব্দ শুনতে পেল, আগন্তুক দরজা বন্ধ করে দিয়েছে। প্রিয়াঙ্কা পেছন ফিরে বজ্রকণ্ঠে বলে, কে কে ওখানে? দরজা বন্ধ করে দিলেন কেন? প্রিয়াঙ্কা এগিয়ে গেল দরজার দিকে। হঠাৎ করে কেউ এসে জড়িয়ে ধরল প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা ছাড়ানোর চেষ্টা করলো, অনুভব করলো একটা কড়া পারফিউমের গন্ধ। প্রিয়াঙ্কা চেঁচিয়ে বলে, শিমুল স্যার, আপনি আপনি আমার ঘরে কি করছিলেন? বাহ, এত সহজে আমাকে চিনে ফেললে? তোমার অনুভব শক্তি এত প্রবল, আমাকে না দেখে বুঝে গেলে? এমনি এমনি কি তোমাকে বিয়ে করতে চেয়েছি? দেখুন, ভালো হবে না, ছেড়ে দিন আমায়। প্রিয়াঙ্কার কোনো কথা শুনতে পারছে না শিমুল। তির্যক দৃষ্টিতে কেবল তাকিয়ে আছে। ধস্তাধস্তির মাঝে সোমের গলা শুনতে পেল প্রিয়াঙ্কা। দরজা ধাক্কাতে ধাক্কাতে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলে ডাকছে তাকে। প্রিয়াঙ্কা উঁচু গলায় বলে, সোম প্লিজ আমাকে বাঁচাও। প্রিয়াঙ্কার গলা শোনা মাত্র সোম অধৈর্য হয়ে ওঠে। একের পর এক ধাক্কা দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে সোম। ভেতর থেকে ক্রমাগত চিৎকার করতে থাকে প্রিয়াঙ্কা। সোম লাঠি দিয়ে দরজা ভেঙে ফেলে। প্রিয়াঙ্কাকে এমন অবস্থায় দেখে শান্ত থাকতে পারে না সোম। শিমুলকে আলাদা করে দেয় প্রিয়াঙ্কার থেকে। তারপরে শিমুলকে ইচ্ছে মতো মারতে থাকে। সোম চিৎকার করে বলে, কে তুই? প্রিয়াঙ্কার ঘরে এসে ওর সাথে অসভ্যতামি করার সাহস হয় কিভাবে তোর? তোকে আমি মেরেই ফেলবো। ছাড়া পেয়ে প্রিয়াঙ্কা হাউমাউ করে কেঁদে ওঠে। সোম অনবরত মারতে থাকে শিমুলকে। শিমুল আধমরা হয়ে মাটিতে পড়ে যায়। সোম তাকে মাটি থেকে তুলে আবার মারে। প্রিয়াঙ্কা এবার দুজনকে সরাতে সরাতে বলে, ওনাকে ছেড়ে দিন সোম, উনি মরে যাবে। যাক মরে, অন্তত কোনো চরিত্রহীন পুরুষ বেঁচে থাকবে না, আবার তোমার সাথে অসভ্যতামি করতে পারবে না। প্লিজ না সোম, তুমি ওনাকে ছেড়ে দাও। ওনার মতো নোংরা একজনকে মেরে তুমি তোমার ক্ষতি করো না। সোম শিমুলকে ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে দাঁড়ায়। এই ফাঁকে শিমুল প্রাণ ফিরে পেয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল। সোম নিজের রাগ সামলে প্রিয়াঙ্কার কাছে যায়। আর একটু দেরি করে আসলে বড় সড়ো কোনো অঘটন ঘটে যেত। সোম প্রিয়াঙ্কার হাত ধরে বলে, উনি কে হয় তোমার প্রিয়া? তুমি কি ওনাকে চেনো? আমি যে নার্সিংহোমে কাজ করি সেখানকার ডাক্তার। আসলে সেই নার্সিংহোমের সভাপতি শিমুল স্যারের আত্মীয়।
তাই তিনি সেখানে জয়েন করেছে। ডাক্তার হয়ে উচিত তার মানুষের জীবন বাঁচানো, কিন্তু সে মানুষের জীবন কেড়ে নিচ্ছে। তাহলে কাল থেকে তুমি আর ওই নার্সিংহোমে যাবে না, তুমি আমার সাথে থাকবে। আমি তোমার দায়িত্ব নেব প্রিয়া, তুমি একা থাকো। যত্ন নেওয়ার জন্য কাউকে না কাউকে ঠিকই তোমার প্রয়োজন, তেমনই আমার কেউ নেই, আমারও কাউকে প্রয়োজন। তাই আমি তোমাকে আমার জীবনের সাথে জড়াতে চাই। প্রিয়াঙ্কা আটকে ওঠে। সে অন্ধ চোখে দেখতে পারে না, তাছাড়া প্রিয়াঙ্কা চায় না কেউ তাকে অনুগ্রহ করুক। প্রিয়াঙ্কা নাকচ করে বলে, না, আমি আর তোমার সাথে যাব না। আমি ওই নার্সিংহোমে আর কাজ করব না, তাই বলে আমি তোমার ওপর বোঝা হয়ে থাকবো না। আমি নতুন একটা নার্সিংহোমে কাজ নেব। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যা বলেছি তাই করব। সোম অনেকভাবে প্রিয়াঙ্কাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিয়াঙ্কা নিজের সিদ্ধান্তে অনড়। সে কিছুতেই সোমের সাথে যাবে না। সোম অধৈর্য হয়ে বেরিয়ে যায় প্রিয়াঙ্কার বাড়ি থেকে। সোম সকালে জল নিয়ে যাওয়ার সময় প্রিয়াঙ্কাকে দেখতে পায় নার্সিং হোমের পাশে। সোম ভাবে প্রিয়াঙ্কা আবার চাকরিতে জয়েন করতে চায়। সোম পাশ কাটিয়ে যাওয়ার সময় প্রিয়াঙ্কা ওর হাত ধরে বলে, আমি তোমার সাথে থাকতে চাই সোম। সোম রাগী মুখ নিয়ে প্রিয়াঙ্কার দিকে চেয়ে হেসে ফেলে। প্রিয়াঙ্কাও হাসে। সোম জল দিয়ে এসে প্রিয়াঙ্কাকে নিয়ে ওর বাড়িতে যায়। প্রিয়াঙ্কার সমস্ত জিনিসপত্র নিয়ে যায় সোমের বাড়িতে। প্রিয়াঙ্কার জিনিসপত্র নিজের বাড়িতে এনে গোছগাছ করতে অনেক সময় লেগেছে সোমের, এই জন্য অনেক লেট হয়ে যায়। তাই সোম তাড়াতাড়ি করে সব জায়গায় জল দেয়, তারপর বাড়িতে ফিরে আসে। অনবরত কাজ করার ফলে সোমের শরীর ব্যথা করে। সোম বাড়িতে এসে শুয়ে থাকে। প্রিয়াঙ্কা সোমকে এভাবে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে সোম, এভাবে শুয়ে আছো কেন? আজকে একটু বেশি প্রেশার পড়েছে শরীরে, প্রচন্ড ব্যথা করছে, ভাবছি শরীরে একটু ছ্যাঁক দিব। প্রিয়াঙ্কা সোমকে উল্টে শুইয়ে দিল, হাত দিয়ে মাসাজ করে দিতে থাকে। সোম অনেকটা আরাম পায়। প্রিয়াঙ্কা সোমের পিঠে উঁচু একটা অংশ দেখতে পায়। কৌতূহল নিয়ে বলে, তোমার এখানে এত উঁচু কেন? মনে হচ্ছে কেটে গিয়েছে। পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে, তাই এমন দাগ হয়ে গেছে। ও। সোমের বাবা যখন সোমকে বক্সিং খেলা থেকে বিরত রাখতে মেরেছিল, তখন একটা আঘাতে সোমের পিঠ অনেকটা কেটে গিয়েছিল। সেই দাগ এখনো স্পষ্ট হয়ে আছে। সোম কথাটা প্রিয়াঙ্কার থেকে লুকিয়ে নিল। এরপর থেকে সোমের পিঠ ব্যথা করলে প্রিয়াঙ্কা সোমের পিঠ মালিশ করে দিত। সোমের পিঠের প্রতিটি হাড় যেন প্রিয়াঙ্কার অতি চিরচেনা। সোম চায়ের দোকানে জল দিতে এসেছে। চায়ের দোকানে জল দেওয়া শেষ করে সোম একটা টুলে বসে। সকালে সোম কিছু খেয়ে আসেনি, তাই একটি বান রুটি ও এক কাপ চা নিয়ে খেতে বসেছে। চায়ের ভেতরে রুটি ভিজিয়ে অর্ধেকটা শেষ করতেই একটা বিড়াল বের হলো। সোমের পায়ের কাছে এসে তার শরীর ঘেঁষে কেবল বলে চলেছে মিউ মিউ। সোমের মায়া হলো বাচ্চা বিড়াল ছানাটার প্রতি। সোম তার রুটি থেকে কিছুটা ছিঁড়ে দিল বিড়াল ছানাকে। বিড়াল ছানা সেই টুকরো শেষ করে আবার সোমের পায়ের কাছে এসে মিউ মিউ করে ওঠে। সোম এবার বিড়ালটিকে কোলে নিয়ে টুলের ওপর তুলে নেয়। বাকি রুটিগুলো সোম দিতে থাকে বিড়ালকে। দোকানদার সোমের কাণ্ড দেখে বলে, কালকে রাতে কে যেন বিড়ালটাকে এখানে ফেলে গেছে, মিউ মিউ করে চলেছে, মনে হয় মায়ের কাছে ছিল এতদিন। আপনার দোকানে রাখতে পারেন, ইঁদুর থাকলে তো দূর হয়ে যাবে, আর বিড়ালটাও একটা আশ্রয়স্থল পাবে। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু আগামীকাল আমি গ্রামে যাচ্ছি। আমি চলে গেলে ওকে দেখবে কে? দোকানের ভেতরে তো রেখে যেতে পারি না, তাই এখানে রেখেছি, কেউ নিতে চাইলে দিয়ে দিব। সোম বিড়ালকে জল খাইয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। তখন ওর মনে পড়লো প্রিয়াঙ্কার কথা। প্রিয়াঙ্কা বাড়িতে একা থাকে, বিড়ালকে পেলে প্রিয়াঙ্কার একটা সঙ্গী হবে। সোম বিড়ালকে কোলে নিয়ে বলে, ওকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, ও আমার সাথে থাকবে। ঠিক আছে। সোম বিড়াল নিয়ে বাড়িতে এলো। প্রিয়াঙ্কা বিড়ালের ডাক শুনে ভয় পেয়ে গেল। সোম হেসে ঘরে গিয়ে বলে, তোমার জন্য একটা বিড়াল নিয়ে এসেছি প্রিয়া, সারাদিন ওকে নিয়ে থাকবে। আমি বিড়াল ভয় পাই, ছোটবেলায় আমাকে বিড়াল কামড়ে দিয়েছিল, তুমি ওকে নিয়ে যাও।
সোম কথা শুনল না, প্রিয়াঙ্কার হাতটা বিড়ালের শরীরের ওপর দিয়ে দিল। বিড়ালটা গা ঘেঁষে প্রিয়াঙ্কার হাত চেটে দিয়ে মিউ মিউ করে। প্রিয়াঙ্কার ভয় কিছুটা দূর হয়। প্রিয়াঙ্কা বিড়ালটাকে আদর করে বলে, এই বিড়ালটা বোধহয় অনেক ভালো আর ছোট, ওকে ফেলো না, আমি ওকে পুষবো। প্রিয়াঙ্কা বিড়াল ছানাকে বিছানায় রেখে গেল দুধ গরম করতে। বিড়ালটার শরীর থেকে বিশ্রী একটা গন্ধ আসছে। সোম আর প্রিয়াঙ্কা দুজন মিলে গোসল করিয়ে পরিষ্কার করলো বিড়ালকে, শরীর মুছিয়ে রোদে দিল। বিড়াল পানি ভয় পায়, কিন্তু এই বিড়ালটা নিজে থেকে পানির কাছে ঘেঁষেছে, কারণ সেও জানে তার শরীর থেকে গন্ধ আসছে। প্রিয়াঙ্কা ফিটারে দুধ ভরে বিড়াল ছানার মুখে দেয়। ক্ষুধায় সম্পূর্ণ দুধ শেষ করে ফেলে, তারপর ঘুমিয়ে পড়ে। দরজা বন্ধ করে ঘরে বসে থাকো প্রিয়াঙ্কা, আমি গেলাম। প্রিয়াঙ্কা সোমকে বিদায় দিয়ে ঘরের খিল দিয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ পর বিড়াল ছানাটা প্রিয়াঙ্কার শরীর ঘেঁষে ঘুমিয়ে পড়ে। প্রিয়াঙ্কার ভালো লাগে। সোম ও প্রিয়াঙ্কা কিছুদিন ধরে ঠিক করেছে তারা বিয়ে করে নতুন সংসার করবে। এর ভেতরে হঠাৎ প্রিয়াঙ্কা ঠিক করে ওর মৃত বাবা মায়ের সাথে দেখা করতে যাবে। তাই সোমকে নিয়ে কবরস্থানে চলে যায় প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা একটা ফুল এনে তার বাবা মায়ের কবরের সামনে রাখে, দুফোঁটা পানি বিসর্জন দিয়ে বলে, বাবা মা, আজ আমি তোমাদের সাথে আমার অতি প্রিয় এক মানুষের সাথে পরিচয় করিয়ে দেবো। তোমাদের পর ও আমার সব। ওর নাম সোম। আমি ঠিক করেছি সোমকে বিয়ে করে নেব। সোম পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে। অনেক কবর হওয়াতে কবরের পাশে নাম ও মৃত্যুর সাল লেখা আছে। সোম সেই তারিখ দেখে আঁতকে ওঠে, কারণ সেদিনের পরের দিন সোমের বক্সিং ফাইনাল খেলা ছিল। সোম প্রশ্ন করে বলে, তোমার বাবা মায়ের কবরের তারিখ একই, তাদের কি স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে? আসলে বাবা মায়ের মৃত্যুর তারিখ আর আমার জন্ম তারিখ একই। বাবা মায়ের মৃত্যুর সাথে সাথে আমার আলোও চলে যায়, আমি দেখার শক্তি হারিয়ে ফেলি। তুমি আগে দেখতে পারতে পিয়া? আমি সবসময় দেখতে পারতাম। আমার জন্মদিন উপলক্ষে বাবা মা ও আমি বের হই ঘুরতে। বাবা বলেছিল আমাদের সারা রাত ঘোরাবে। আমি অনেক খুশি হই। বাবা যখন আমাদের নিয়ে গাড়ি চালাচ্ছিল তখন বিপরীত পাশ থেকে একটা সাইকেল এগিয়ে এসেছিল। সাইকেল চালাচ্ছিল একজন বাচ্চা ছেলে। বাবা ছিলেন একজন পুলিশ। সেই ছেলেটিকে বাঁচাতেই গাড়ি ব্রেক করে, কিন্তু ব্রেক কাজ করছিল না, তাই বাবা অন্যদিকে বাঁক নেয়। অতঃপর আমাদের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে আমার চোখের কাজ ঢুকে যায়, আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর বাবা মায়ের খবর নিতে জানতে পারি তারা বেঁচে নেই। আমার জন্মদিনের দিনটাই হলো আমার বাবা মায়ের মৃত্যুর দিন। বলেই প্রিয়াঙ্কা কান্নায় ভেঙে পড়ে। সোম হতবাক হয়ে যায়। সোম বুঝতে পারে প্রিয়াঙ্কার বাবা মায়ের মৃত্যুর জন্য সে দায়ী। সেদিন হাসপাতালে সোম উপস্থিত ছিল। সেক্ষেত্রে সোম জানে একজন বাচ্চা মেয়ে চোখের দৃষ্টি হারিয়েছে আর দুইজন মারা গেছে। সোম প্রিয়াঙ্কাকে একা রেখে বেরিয়ে যায় কবরস্থান থেকে। বাইরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। যে জন্য সোম এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, সেই প্রিয়াঙ্কা সোমের সামনে এসে অতীতটা তুলে ধরেছে। ততক্ষণে প্রিয়াঙ্কা সোমের কাছাকাছি চলে এসেছে। কাছে এসে বলে, বাবা মায়ের সাথে আমি এত কথা বলেছি, আমার বিয়ের অনুমতি চেয়েছি আমি তাদের থেকে, তারা রাজি হয়েছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা করে নেব। চলো, বাড়িতে অনেক কাজ আছে। তোমার গলাটা কেমন জানি লাগছে, একটু আগেও না বলে চলে আসলে, কিছু হয়েছে? হঠাৎ হাঁচি আসলো, তাই ওখান থেকে বাইরে চলে এলাম। চলো বাড়িতে ফিরে যাই। সোম বিছানার চাদর সরাতেই দেখতে পেল একটা কাগজ। সোম সেই কাগজটা ভালোভাবে দেখে প্রিয়াঙ্কাকে ডাক দেয়। প্রিয়াঙ্কা উপস্থিত হয়ে বলে, কি হয়েছে? এটা কিসের কাগজ প্রিয়া? আমার চোখে টেস্ট করতে দিয়েছিলাম, সময়ের অভাবে আনতে যেতে পারিনি, তার কাগজ। ঠিক আছে, আমি রিপোর্ট নিয়ে আসবো। তুমি ঘরের ভিতরেই থাকো, বাইরে যেও না, কেমন? সোম কাগজটা পকেটে ভরে নেয়। প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে চলে যায় কাজে। সেখানে এসে জানতে পারে প্রিয়াঙ্কার চোখ ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তার জন্য তাকে অনেক টাকা দিতে হবে। বাকি দৃশ্য তো আপনারা জানেনই। বর্তমানে রূপপুর গ্রামে জেলেরা মাছ ধরছে নদীতে। বড় বড় কয়েকটা জাহাজ এসে থামলো চরে।
জেলেরা মাছ নিয়ে নামার সময় দেখতে পেল একটা ছেলে চরে ভেসে আছে, জলে ভেসে ভেসে এসেছে। একজন জেলে সব জেলেদেরকে ডাকে, এক এক করে সবাই গোল হয়ে যায়। তাদের ভেতরে থাকা প্রধান জেলে বলে, ছেলেটার শ্বাস পরীক্ষা করে দেখো তো বেঁচে আছে কিনা। একজন জেলে নাকের কাছে আঙুল নিয়ে শ্বাস পরীক্ষা করে দেখে সোমের শ্বাস প্রশ্বাস চলছে। চিৎকার করে বলে, ওস্তাদ, শ্বাস চলছে, মনে হয় এখনো বেঁচে আছে, তবে হাত পা সাদা হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে পানিতে ভেসে আছে। এখন হাসপাতালে না নিলে বোধ হয় বাঁচবে না। তাহলে দাঁড়িয়ে না থেকে বাকিরা ধরাধরি করে ছেলেটাকে সামনের হাসপাতালে নিয়ে যা। কোনো খরচ লাগলে আমাকে বলিস, ভাগ্যের জোরে আমাদের কাছে যখন এসেছে আমরা ওকে বাঁচানোর চেষ্টা করব। সবাই ধরাধরি করে সোমকে নিয়ে গেল পাশেই একটা হাসপাতালে। এটা গ্রাম বলে হাসপাতাল কাছেই। ডাক্তার সোমের বুকে চাপ দিতে দিতে সোমের পেট থেকে পানি বের করে আনার আপ্রাণ চেষ্টা করে। কয়েকবার চাপ দিয়ে পানি বের করে আনে। ডাক্তার পরীক্ষা করে দেখে সোমের শরীরটা অন্যরকম, কেমন যেন ভাঙা ভাঙা হাড়গুলো। শ্বাস পড়ছে দেখে ডাক্তার একটু স্বস্তি পেয়েছিল অবশ্য। সোমের শরীরে ইনজেকশন পুশ করে জেলেকে উদ্দেশ্য করে বলে, ইনি কি তোমাদের জাহাজের নিচে চাপা পড়েছিল, বা তোমরা কি পানির নিচ থেকে সাঁতার কেটে ওনাকে উপরে তুলেছ? আমাদের বন্দরে পড়েছিল, সেখান থেকে ওনাকে তুলে এনেছি। জাহাজের নিচে চাপা পড়লে কি প্রাণটা থাকতো? তখনই চলে যাইতো। শরীরের প্রতিটা হাড্ডি লুজ, মনে হচ্ছে হাড়গোড় ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এবার বেঁচে গেলেও শরীরের ব্যথায় মনে হয় না বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে। ডাক্তার সোমের শরীরে অনেক জখম দেখতে পায়। কিছুক্ষণ তির্যক দৃষ্টিতে তাকিয়ে ডাক্তারের মনে হয় কেউ সোমকে ইচ্ছে মতো মেরেছে, কারণ শরীরের বিভিন্ন অংশ ফেটে গেছে কিংবা কালো হয়ে গেছে। ডাক্তার সেই অংশে মেডিসিন লাগাতে লাগাতে বলে, জানো সিস্টার, ওনাকে দেখে আমার মনে হচ্ছে কেউ তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে। মানুষের প্রতি মানুষের এত কিসের শত্রুতা আমি বুঝে উঠতে পারি না। সোমের শরীরে বেশ কয়েকটা হাড় ভেঙে গেছে। গত কয়েক মাসে সোম অনেকটা সুস্থ হয়ে উঠেছে। সোম এখন মোটামুটি হাঁটতে পারে। ডাক্তার সোমকে পরামর্শ দেয় সোম যাতে ঢাকা গিয়ে হাসপাতালে ভর্তি হয়। সোমের চিকিৎসার খরচ জেলেরা বহন করছে, তাই সোমকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। সোম একটা সরকারি হাসপাতালে ভর্তি হয়। প্রিয়াঙ্কা বসে আছে তার কেকের দোকানে, স্থির তার চোখের পাতা। রাস্তা থেকে ধুলো এসে তার চোখে পড়ছে। প্রিয়াঙ্কা সেই চোখের পাতা ফেলছে না। এই চোখ তার কাছে ভিত্তিহীন। চোখ খুলে সবার প্রথমে প্রিয়াঙ্কা যাকে দেখতে চেয়েছিল তাকে দেখতে পারেনি। তার গলার স্বরও প্রিয়াঙ্কার কানে আসেনি। তাহলে এই চোখ দিয়ে কি করবে সে? প্রিয়াঙ্কা অ্যাকোরিয়ামের মাছের দিকে চেয়ে আছে। মাছ দুটো কত কাছাকাছি, অথচ এরা দুজন কত দূরে। প্রিয়াঙ্কার চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। প্রিয়াঙ্কার এই কেক শপে দুইজন কর্মচারী আছে, একজন ছেলে ও একজন মেয়ে। মেয়ে কর্মচারীর নাম শিউলি, ছেলে কর্মচারীর নাম সোহান। শিউলি প্রিয়াঙ্কাকে কাঁদতে দেখে বলে, ম্যাম আপনি কাঁদছেন কেন? কিছু হয়েছে? প্রায় দেখি আপনি মাছটার দিকে তাকিয়ে কাঁদেন। এই মাছের সাথে আপনার কিসের সম্পর্ক? কিছু কিছু জিনিস না জানাই ভালো, জেনে গেলে তার মূল্য কমে যায়। এই অ্যাকোরিয়ামের মাছ দুটো তোমার খুব প্রিয়, তা জানি। তোমার উচিত প্রিয় মাছের মতো জোড়া খুঁজে নেওয়া। জোড়া তো খুঁজে পেয়েছিলাম, রাখতে পারলাম আর কই। সেদিন আমার মনটা কেমন করছিল, আমি বুঝতে পারিনি কিসের সংকেত। বুঝতে পারলে কখনো এই সোমকে হাতছাড়া করতাম না। সারা জীবনেও যদি দেখতে না পারতাম তবুও আমার আফসোস থাকতো না। প্রিয়াঙ্কা নিজেকে একটু সংযত করে চেক করে খাতা। গতকাল কয়েকটা অর্ডার এসেছে কেকের, সেগুলো পৌঁছে দিতে হবে। প্রিয়াঙ্কা অর্ডার নেওয়া কেকগুলো প্যাকেটে করে নেয়। অতঃপর ওদের দুজনকে দোকান দেখতে বলে চলে যায় হাসপাতালে। হাসপাতালের নার্সরা 3টে কেক অর্ডার করেছিল। প্রিয়াঙ্কা কেক 3টে বুঝিয়ে দিয়ে প্রাপ্ত টাকা নিয়ে যাওয়ার সময় তার দৃষ্টি যায় কেবিনের ভেতর।
প্রতিটি কেবিনে 5 জন করে রোগী রাখা যায়। প্রিয়াঙ্কা চিনে ফেলে চাচাকে। চাচাকে হাসপাতালের বেডে দেখে এগিয়ে গেল সে। ইনি হচ্ছে সেই চাচা যিনি প্রিয়াঙ্কাকে কেকের বিনিময়ে সিরিয়ালের গল্প শোনাতেন। কয়েক মাস আগে প্রিয়াঙ্কার সাথে দেখা হয়েছে চাচার। প্রিয়াঙ্কা তো কখনো চাচাকে দেখেনি, তাই চিনতে পারেনি। চাচাই আগ বাড়িয়ে পরিচয় দিয়েছিল। প্রিয়াঙ্কা উত্তেজিত হয়ে বলে, তুমি এখানে কি করছো চাচা? কি হয়েছে তোমার? পানি দিতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে হাত পা ভেঙে গেছে, তাই হাসপাতালে ভর্তি হয়েছি। ফোন করে জানতে পারতে একবার, তাহলে আমি চলে আসতাম। আর তোমার পানি দেওয়ার কি দরকার? একবার বলেছি না আমি আছি, আমার কেকের দোকানে থাকো, দেখাশোনা করো, ব্যাস তোমার দায়িত্ব আমার। তোর কেকের দোকানে কতই আর ব্যবসা হয়। একই হাসপাতালে চাচার থেকে একটু দূরে শুয়ে আছে সোম। অতি পরিচিত কণ্ঠ শুনে সোম ফিরে তাকায়। প্রিয়াঙ্কাকে দেখে কিছুটা বিব্রত হয় সোম। প্রিয়াঙ্কাকে দেখে সোম নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। হাতে ব্যথা থাকার কারণে সেই হাত দিয়ে সে চোখ মুছতে পারে না, কেবল নীরব থেকে চোখের জল ফেলে। এমন সময় প্রিয়াঙ্কার দৃষ্টি যায় সোমের দিকে। সোমকে দেখে কেন জানি প্রিয়াঙ্কার একটু মায়া হলো। প্রিয়াঙ্কাকে দেখে সাথে সাথে সোম অন্যদিকে ফিরে যায়। তখন চাচা বলে ওঠে, ও আমার বন্ধু। ছেলেটার শরীরের দিকে তাকালে আমার আফসোস হয়। গ্রামে যাওয়ার আগে দেখলাম কি ভালো, এসে দেখি হাড়গোড় ভেঙে হাসপাতালে ভর্তি আছে। ছেলেটা অনেক ভালো, তবে কথা কম বলে। প্রথমে তো আমি বুঝতেই পারিনি ও কথা বলতে পারে। আমি আরো ভেবেছি ও বোবা। প্রিয়াঙ্কা চাচার হাতে সুন্দর করে মালিশ করে দেয়, এতে তার ব্যথা অনেকটা কম হয়। তারপরে প্রিয়াঙ্কা সোমের দিকে এগিয়ে যায়। সোমকে হাসাতে বলে ওঠে, আমি খুব ভালো মালিশ করে দিতে পারি। চাচাকে মালিশ করে দিয়েছি, চাচার ব্যথা অনেক কমে গেছে। আমি আপনাকে মালিশ করে দিই। সোম কোনো কথা বলে না, শুধু চোখের জল ফেলতে থাকে উল্টো দিকে ফিরে। কথা বললে যদি প্রিয়াঙ্কা সোমকে চিনে ফেলে সেই ভয়। সোমের হাত থেকে শুরু করে পা পিঠ সব মালিশ করতে থাকে প্রিয়াঙ্কা। অতি পরিচিত সেই পিঠটা অনুভব করতেই প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে নেয়। অনুভব করে সোমকে, অবিকল সেই পিঠ। এভাবে কেটে যায় অনেকক্ষণ। প্রিয়াঙ্কার যাওয়ার সময় চলে আসে। প্রিয়াঙ্কা না দাঁড়িয়ে চলে যায়। যাওয়ার আগে একটা কেকের বক্স দিয়ে বলে, আমার একটা কেকের দোকান আছে, সেখানে সব ধরনের কেক পাওয়া যায়। আপনি চাইলে সেখানে গিয়ে কেক খেতে পারেন। এই বক্সে আপাতত কিছু কেক আছে, খেয়ে ভালো লাগলে এই ঠিকানায় গিয়ে কেক খাবেন। প্রিয়াঙ্কা তার দোকানের একটা কার্ড রেখে যায় সেখানে। সোম কার্ডটা নিয়ে পকেটে রেখে দেয়। প্রিয়াঙ্কা যেতেই চাচা বিছানা থেকে উঠে যায়। সোমের বিছানায় গিয়ে কেকের বক্স নামিয়ে কেক খেতে খেতে বলে, কি যেন নাম তোমার? বয়স বাড়ছে তো মনে রাখতে পারি না। আমার নাম সোম। তা সোম, লজ্জা পেও না, তুমি কেক খাও। প্রিয়াঙ্কা আমাকে রোজ এক বক্স কেক দিত, আমি ওর হাতের কেক খেতাম। প্রিয়াঙ্কা আসলে খুব ভালো কেক বানাতে পারে। নাও তুমিও খাও। সোম নিজেকে সামলাতে পারে না। প্রিয়াঙ্কার হাতে সেই কেক খাওয়া থেকে নিজেকে আটকাতে পারে না। তুই এক টুকরো কেক মুখে দেয়। গুন্ডারা যখন সোমকে মেরে নদীতে ফেলে দিয়েছিল, সোম তখন বুঝে গিয়েছিল সে আর বাঁচবে না। প্রিয়াঙ্কার মুখ আর দেখতে পারবে না কখনো। তবুও সে প্রিয়াঙ্কার কাছাকাছি এসেছে, ভাগ্যক্রমে বেঁচে গেছে। তাই সোম চায় না তার অনিশ্চিত জীবনে আর প্রিয়াঙ্কাকে জড়াতে। এদিকে সোহান কেক তৈরি করছে। শিউলি চিনির বয়ামটা সোহানের কাছে দেয়। সোহান অন্যমনস্ক হয়ে কেকের ভেতরে অতিরিক্ত চিনি দিয়ে দেয়। শিউলি ওর কাঁধে ধাক্কা দিয়ে বলে, তুমি চিনি বেশি দিয়েছো সোহান। সরি, আসলে খেয়াল করিনি। আমি জানি তোমার কি হয়েছে। এত অন্যমনস্ক কেন হচ্ছ? একটা কথা বলি, তুমি আর প্রিয়াঙ্কা ম্যামের জন্য অপেক্ষা করো না। প্রিয়াঙ্কা ম্যাম সোমকে ভালোবাসে। আমি তার জন্য অপেক্ষা করব। মানুষ সারা জীবন একা থাকতে পারে না। প্রিয়াঙ্কা ঠিক আমার কাছে ফিরে আসবে, দেখো। তাই যেন হয়। প্রিয়াঙ্কা শুয়ে আছে বিছানায়, তার পাশে শুয়ে আছে শিউলি। শিউলি মেয়েটা কাজে নতুন, গ্রাম থেকে শহরে এসেছে কাজের সন্ধানে। তাই প্রিয়াঙ্কা নিজের কেকের দোকানে ওকে কাজ দিয়েছে। এর মধ্যে শিউলি বলে, ম্যাম আপনি সোম স্যারের জন্য অপেক্ষা করে আছেন। এমনও তো হতে পারে তিনি আর বেঁচে নেই, সেদিনই মারা গেছেন। আপনার উচিত তাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করা। আমাদের দোকানের স্টাফ সোহান আপনাকে মনে মনে অনেক পছন্দ করে। আপনি চাইলে ওকে বিয়ে করে সুখী থাকতে পারেন। আমি আমার এই জীবনের সংসার আর কাউকে কল্পনা করতে পারি না। জানো শিউলি, আজকে হাসপাতালে পার্সেল দিতে গেলাম না,
তখন আমার এমন একজন মানুষের সাথে দেখা হয়েছে যাকে আমি চিনি না, অথচ আমার মনে হয় আমাকে তার থেকে বেশি আর কেউ চেনে না। তিনি কি আপনাকে দেখে আগ বাড়িয়ে কথা বলেছেন? না, সে একটা বারও আমার সাথে কথা বলেনি, আমার দিকে তাকায়নি অবধি। তার চোখে আমি শুধু জল দেখেছি, সে পানি আমার শরীরে কেমন জ্বালা ধরিয়ে দিয়েছে। ম্যাম, যদি সে আপনার সেই সোম হতো তাহলে নিশ্চয়ই আপনার সাথে পরিচয় দিত, একবার কথা বলতো। সে তো কোনো চুরি করেনি, তাহলে আপনাকে এড়িয়ে যাবে কেন? সে আপনার সোম নয়। প্রিয়াঙ্কা কোনো জবাব দেয় না। শিউলির কথাই সত্য, কিন্তু সেই ছেলেটাকে স্পর্শ করার অনুভূতিটা অতি চেনা ছিল। প্রিয়াঙ্কা আজও সোমের সাথে দেখা করতে হাসপাতালে এসেছে। কেবিনের ভেতরে ঢুকে দেখে সোম উঠে বসে আছে, কারোর জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর একজন নার্স এসে ভেতরে ঢুকলো, বসা থেকে সোমকে উঠে দাঁড় করানোর চেষ্টা করছে। সোম তার কাঁধে হাত রেখে লাঠিতে ভর দিয়ে হাঁটছে। কেন জানি এমন দৃশ্য মোটেও ভালো লাগছে না প্রিয়াঙ্কার মনে হলো নার্সের জায়গায় তার থাকা উচিত ছিল। প্রিয়াঙ্কার চোখে পানি চলে এলো। আজকেও সে এক বক্স কেক নিয়ে এসেছে। টেবিলের ওপর রেখে আগের কেক বক্সটা ব্যাগে ঢুকিয়ে বলে, চাচা, তোমার শরীরের অবস্থা কেমন? কবে তোমাকে হাসপাতাল থেকে ছাড়বে? হাতের ব্যথা কিছুটা সেরে এসেছে, মনে হয় খুব তাড়াতাড়ি আমাকে রিলিজ দেবে। তাছাড়া হাসপাতালে থাকলে প্রতিদিন অনেক খরচ আসে, বাড়িতে থাকলে সেই খরচটা আর আসবে না। কথা বলতে বলতে সোমের দিকে আর চোখে তাকায় প্রিয়াঙ্কা। তারপর আবার চাচার সাথে কথা বলে। সোম এখন নার্সের সাহায্য ছাড়াই হাঁটছে। কিছুক্ষণ পর হাঁটা শেষ হয়ে গেলে সোম বেডের ওপর শুয়ে পড়ে। আগামীকাল সে এখান থেকে চলে যাবে। প্রতিদিন বেড ভাড়ার যা খরচ আসে তা সোমের পক্ষে দেওয়া সম্ভব নয়। প্রিয়াঙ্কা ডাকে সোমকে। এই যে শুনছেন, কালকে আমি আপনাকে কেক দিয়ে গেছিলাম, বললি না তো কেমন হয়েছে খেতে? সোম কথা বলে না, অথচ একটু আগে নার্সের সাথে অবলীলাই কথা বলে গেছে। প্রিয়াঙ্কার ডাকে তার ভেতরে তোলপাড় শুরু হয়েছে। তা কি প্রিয়াঙ্কা জানে? প্রিয়াঙ্কা অধৈর্য হয়ে বলে, এমন একটি ভাব করে যেন সে কত বড় সেলিব্রিটি আর আমি তার ফ্যান। অনেক অহংকার। চাচা, আমি গেলাম, কালকে আবার আসবো। প্রিয়াঙ্কা সোমের উপর রাগ করে চলে যায়। প্রিয়াঙ্কা বেরিয়ে যেতেই চাচার দিকে তাকায় সোম। এত লাজুক কেন তুমি? মেয়েটা অনেক ভালো, আগবার খবর নেই, তোমারও নিচ্ছে, এবার আসলে কথা বলবে। ঠিক আছে, আমাকে এক টুকরো কেক দেওয়া যাবে চাচা? কালকের কেকটা খেতে অনেক ভালো লেগেছে। হ্যাঁ অবশ্যই, নাও নাও। চাচা কেকের বক্স এগিয়ে দেয় সোমের দিকে। সোম এক টুকরো কেক নিয়ে খায়। আগামীকাল সে হাসপাতাল থেকে চলে যাবে। আর কখনো প্রিয়াঙ্কার দেখা পাবে না সে, আর ওর হাতের কেকও খেতে পারবে না। পরদিন সকালে প্রিয়াঙ্কা আবার এলো। সোমের বেডটাতে তখন অন্য কেউ শুয়ে আছে। প্রিয়াঙ্কা আশেপাশে তাকিয়ে সোমকে খুঁজতে থাকে। কিছুক্ষণ আশেপাশে খুঁজে চাচার বেডে চাচার বিছানায় বসে পড়ে। কালকের দেওয়া কেকের বক্সটা ব্যাগে ভরে নেয় প্রিয়াঙ্কা এবং ব্যাগ থেকে একটা কেক ভর্তি বাক্স বের করে টেবিলের ওপর রাখে। তারপর বলে, কেমন আছো চাচা? ব্যথা কি একটুও কমেছে? এই তো অনেকটা সুস্থ হয়ে গেছি, কালকে হাসপাতাল থেকে বাড়ি যাব। সেই ছেলেটাকে দেখতে পাচ্ছি না যে, কোথায় সে? নার্সের সাথে হাঁটতে গিয়েছে বুঝি? ও চলে গেছে, এই পৃথিবীতে 3 কুলের 1 কুলও নেই ওর, তাই একেবারের জন্য গ্রামে ফিরে গেছে। ছেলেটা খুব ভালো, ওর যাতে ভালো হয় সেই দোয়াই করি। তুমি ওনাকে চেনো চাচা? হ্যাঁ, আমি যখন থেকে পানি দেওয়া বন্ধ করে দিয়ে একেবারের জন্য গ্রামে চলে গিয়েছিলাম তখন সবে ও জয়েন করেছিল। চাচার কথা শুনে প্রিয়াঙ্কার সোমের কথা মনে পড়ে। সোমু তো একটা পানি টানার কাজ করত। কিছুটা সংশয় নিয়ে প্রিয়াঙ্কা বলে, নাম কি ওর? নামটা আমার ঠিক মনে থাকে না, তবে স দিয়ে। প্রিয়াঙ্কা সোমের বেডের দিকে তাকিয়ে একটা বিষাদের নিঃশ্বাস ফেলে আর কিছু না বলে বেরিয়ে যায় হাসপাতাল থেকে। সোমের জন্য অদৃশ্য একটা অনুভূতি কাজ করে প্রিয়াঙ্কার। সোম এখন অনেকটা সুস্থ, লাঠি দিয়ে মোটামুটি চলাফেরা করতে পারে। সোম ঠিক করেছে সে গ্রামে ফিরে যাবে। সোমের বাবার যা সম্পত্তি আছে তার কিছুটাও বিক্রি করে নিজের চিকিৎসা করাবে, তারপরে আবার চাষবাস শুরু করবে। সোম এইসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় একটা বিড়াল দেখতে পেল সোম। বিড়ালটা সোমের দিকে এগিয়ে আসছে। সোমের পায়ের কাছে লেপ্টে সোমের শরীরের গন্ধ নিল, তারপরে সোমের গা বেয়ে একদম সোমের কাঁধে।
সোমের গাল ছেটে দিতে লাগলো বিড়ালটা। অনবরত সে মিউ মিউ করে ডেকে চলেছে। অবুঝ প্রাণী তার প্রিয় মানুষটিকে চিনবে না যে তাকে রাস্তা থেকে কুড়িয়ে আশ্রয় দিয়েছিল। সোম বিড়ালটার শরীরে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমাকে চিনে ফেলেছিস তুই পুষি? কেমন আছিস পুষি? মিউ মিউ করে বিড়ালটা। সোম হেসে বিড়ালটাকে কাঁধ থেকে নিচে নামিয়ে দেয়। বিড়ালটা অনবরত ওর পায়ে কামড় দিতে থাকে। সোম ব্যথা পেলেও বিড়ালকে সরিয়ে দেয় না। এমন সময় প্রিয়াঙ্কা এলো সেখানে। পুষির এমন আচরণ দেখে এগিয়ে গিয়ে বিড়ালকে কোলে তুলে নিল। বিড়ালটা এবার প্রিয়াঙ্কাকে মিউ মিউ করে আভাস দিচ্ছে কোনো কিছুর। প্রিয়াঙ্কা বুঝে উঠতে পারে না বিড়ালের আচরণের মানে। সৌজন্য ভরা হাসি দিয়ে বলে, আসলে বিড়ালটা এমন কেন করছে বুঝতে পারছি না, ও কখনোই এমন করে না। সমস্যা নেই বলেই সোম এগিয়ে গেল। প্রিয়াঙ্কার কেন জানি এই কণ্ঠটা অনেক পরিচিত লাগলো। প্রিয়াঙ্কার বুকটা কেঁপে উঠল, তবুও সে চুপ করে রইল। বিড়াল নিয়ে দোকানের দিকে চলে গেল। সোম মাঝ রাস্তায় অন্যমনস্ক হয়ে হেঁটে চলেছে। একটা চলন্ত গাড়ি ক্রমাগত হর্ন বাজিয়ে সোমকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে, কিন্তু সোম এগিয়ে যাচ্ছে শুধু। প্রিয়াঙ্কা শুনতে পেল সেই হর্নের শব্দ। প্রিয়াঙ্কা বিড়ালটাকে দোকানের ভেতর রেখে সোমের কাছে ছুটে গেল। সোমকে রাস্তার মাঝখান থেকে ধরে নিয়ে এলো কিনারে। প্রিয়াঙ্কার আগমনে হুঁশ ফিরল সোমের। সোমের স্পর্শটা প্রিয়াঙ্কার অনেক পরিচিত লাগলো। প্রিয়াঙ্কা সেই অনুভূতি থেকে বেরিয়ে সোমকে বলে, কি হয়েছে আপনার? কোনো বিষয় নিয়ে কি আপসেট আছেন? রাস্তার মাঝ দিয়ে কেউ কি এভাবে যায়? যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত? আসলে আমার শরীরটা ভালো লাগছে না, কিছু একটা ভাবছিলাম। ভাবতে ভাবতে কখন যে মাঝ রাস্তায় চলে এসেছি খেয়ালই করিনি। ধন্যবাদ। সামনে আমার কেকের দোকান, আপনি আমার সাথে সেখানে চলুন। দেখে মনে হচ্ছে আপনি অভুক্ত। আমার দোকান থেকে কিছু কেক খেয়ে তারপরে আবার যাবেন। সোম রাজি হয় না, কিন্তু প্রিয়াঙ্কা তাকে জোর করে দোকানে নিয়ে যায়। সোমকে দোকানের ভেতরে বসিয়ে শিউলিকে বলে, ওনাকে ভালো একটা কেক দে, আর কিছু লাগবে কিনা খেয়াল রাখিস। আচ্ছা ম্যাম, সামনের 10তলা বাড়িটা আছে না, সেই বাড়ির 501 দুটো কেক অর্ডার এসছে, আর্জেন্ট পৌঁছে দিতে বলেছে। সোহান আরেক জায়গায় কেক নিয়ে গেছে। আপনি একটু দোকানে বসবেন? তাহলে আমি কেক ডেলিভারি করে আসি। তুই এখানেই থাক, ওনার কি লাগে দেখ, আর ডেলিভারির প্যাকেটটা আমাকে দে, আমি দিয়ে আসছি। শিউলি পার্সেলটা প্রিয়াঙ্কাকে দিতেই প্রিয়াঙ্কা তার সাইকেল নিয়ে বেরিয়ে গেল। বিড়ালটা মন খারাপ করে একপাশে বসেছিল। সোমকে দেখে ছুটে এলো ওর কাছে। সোম ওকে কোলে তুলে আদর করে। শিউলি তার মধ্যে কেক নিয়ে এলো সোমের জন্য। এসে এক দফা আশ্চর্য হলো, কারণ শিউলি এখানে এসে আজ পর্যন্ত দেখেনি বিড়ালকে কারো কাছে যেতে, কিন্তু সোমকে একবার দেখেই মিশে গেল তার সাথে। শিউলি বিড়ালটা নিতে নিতে বলে, আপনি খান, আর কিছু লাগলে অবশ্যই বলবেন। বিড়ালটা শিউলির হাতে আঁচড় কেটে দিল। শিউলি চিৎকার করে উঠে বিড়ালটাকে ছেড়ে দেয়। সোম তা দেখে বলে, পুষি যখন আমার সাথে যেতে চাইছে না, তাহলে কেন ওকে জোর করছেন? ওকে কখনো জোর করবেন না, জোর করে পোষ মানানো যায় না। আপনি কি করে জানলেন ওর নাম পুষি? প্রিয়াঙ্কা ম্যামের কাছে শুনেছি। মিথ্যা বলে সত্যিটা আড়াল করে খাওয়া শুরু করলো সোম। খেতে খেতে আশেপাশে তাকায় সে। দোকানের আশেপাশে সেই চিরচেনা গাছগুলো। একসময় সেগুলোতে রোজ জল দিত সোম। সোম একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, আপনার কাছে কোনো ফোন হবে? আমি একজনকে কল করতাম। শিউলি প্রিয়াঙ্কার কথা মেনে নিজের ফোন দেয় সোমকে। সোম কাউকে কল করে আসতে বলে। আসসালামু আলাইকুম স্যার, আমি সোম বলছিলাম, আপনার ছাত্র সোম। এতদিন পর তুমি সোম, কেমন আছো? কোথায় আছো এখন? আমার সাথে এমনিই দেখা করো। জি, আপনার ফোন নাম্বারটা আর ঠিকানাটা আমাকে দিন। আমি গ্রামের টিকিট কেটেছি। আমি আজকে গ্রামে ফিরে যাব। গ্রামে ফিরে যাওয়ার আগে আপনার সাথে একবার দেখা করে যেতে চাই। কোচ সোমকে ঠিকানা দিতেই সোম তা নোট করে নেয়। ফোনটা ফিরিয়ে দিয়ে ধন্যবাদ জানায়, সাথে তার বিল পরিশোধ করে। তারপরে বিড়ালটাকে আদর করে সোম চলে যায়। শিউলি এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সোম নামটা তার কানে এখনো বাজছে। কোথায় শুনেছে ঠিক মনে করতে পারছে না। এর মধ্যে প্রিয়াঙ্কা চলে এসেছে। আশেপাশে সোমকে না পেয়ে শিউলিকে জিজ্ঞেস করে, আমি যাকে নিয়ে এসেছিলাম তিনি কোথায়? উনি খেয়ে বিল পরিশোধ করে চলে গেছেন। বিল নিয়েছো কেন তুমি? ওনাকে আমি জোর করে এনেছি, এখন কোথায় খুঁজবো ওনাকে? নামটাও তো জানি না।
ওনার নাম সোম। উনি তার স্যারের সাথে দেখা করতে গেছেন। কি? সোম? আচ্ছা, জানেন ম্যাম, খুশির সাথে উনি অনেকক্ষণ খেলেছেন। মনে হচ্ছে দুজন দুজনকে চেনেন। প্রিয়াঙ্কার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমাগত, মাথায় হাত দিয়ে বসে পড়ে। শিউলির তখন মনে পড়ে প্রিয়াঙ্কা যেই ছেলেটাকে খুঁজছে তার নামও সোম। কোথায় যাব এখন আমি? তিনি নাকি বাসের টিকিট কেটেছেন, গ্রামে ফিরে যাবেন আবার। আপনি বাস স্টপে গিয়ে দেখতে পারেন, মনে হয় পেয়ে যাবেন। সোম একটা পার্কে এসেছে তার কোচের সাথে দেখা করতে। আশেপাশে তাকিয়ে কোচকে খোঁজার চেষ্টা করছে সোম। অপেক্ষা করতে করতে সোম গিয়ে বসে একটা বেঞ্চিতে। কিছুক্ষণ পর কোচ আসে সেখানে। সোম লাঠিতে ভর করে ঝুঁকে সালাম করে কোচকে। সোমের এই অবস্থা দেখে কোচ হতভম্ব হয়ে যায়। যে ছাত্রের অবস্থান থাকার কথা ছিল সবার উপরে, তার অবস্থান আজ সবার নিচে। কোচ হতবাক হয়ে বলে, এই কি অবস্থা সোম? তোমার এই অবস্থা হয়েছে কিভাবে? ভেবেছিলাম আর বেঁচে থাকবো না, তবুও বেঁচে আছি, এটাই অনেক। আমার শরীরের কোনো হার আর আস্ত নেই। আমি আর বক্সিং খেলতে পারবো না, তাই গ্রামে ফিরে যাচ্ছি। একদিন খেলার খবরে তোমার ছবি বেরিয়েছে, তুমি একটা বক্সিং প্রতিযোগিতায় জিতেছ। হঠাৎ করেই আর তোমাকে খুঁজে পেলাম না। তুমি সেখানে জলের কাজ করতে, আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু তোমার কোনো দেখা পাইনি। এতদিন পর এলে, তাও আবার তোমার এমন অবস্থা। আমার নিজের চোখেই পানি চলে আসছে। সব আমার দোষ, আমার ভাগ্যের দোষ। আপনার দেওয়া অভিশাপ আমার জীবনে অক্ষরে অক্ষরে লেগে গেছে। শিক্ষকের দেওয়া অভিশাপ নাকি বাবা মায়ের পর সবার উপরে, আপনারটাও লেগেছে। কিন্তু আমি তোমাকে কোনো অভিশাপ দিইনি। আমি কখনোই আমার কোনো ছাত্রকে অভিশাপ দিতে পারি না। হ্যাঁ, তুমি আমার স্বপ্ন ভঙ্গ করেছো। তুমি আমার কোচিংয়ের সবচেয়ে ভালো ছাত্র ছিলে। তোমার থেকে ভালো কিছু আশা করেছিলাম, পাইনি। তাই বলে অভিশাপ দেব কেন? এতদিন কোথায় ছিলে খুলে বলো তো। তোমার ঠিকানা গিয়ে আমি একটি মেয়ের দেখা পেয়েছিলাম। সে কে হয় তোমার? সোম বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তাই বেঞ্চিতে বসে। কোচও সোমের পাশাপাশি বসে। সোমের হাতে হাত রেখে জিজ্ঞেস করে তার অতীতের কথা। সোম এবার আর নিজেকে সামলাতে পারে না, নিজের সম্পূর্ণ অতীতটাকে প্রকাশ করে কোচের কাছে। কোচ সবটা শুনে থ মেরে বসে থাকে। সোম কাঁদছে। সোমকে সঙ্গ দিতে সোমের কোচও কাঁদে। তিনি সোমকে গ্রামে যেতে নিষেধ করে। তিনি জানায় কোচের কাছে থাকতে পারবে সোম, তাকে কোনো কাজ করতে হবে না। সোম নাকচ করে দেয়। কোচ বৃদ্ধ হয়ে গেছে। সোম আর তার কাছে বোঝা হতে চায় না। সোমদের গ্রামের বাস এদিক দিয়ে চলাফেরা করে। বাসের টিকিটের সাথে বাস মিলে যাওয়াতে সোম আর বাস স্টপে গেল না, সেখান থেকেই বাসে উঠে গেল। কোচ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজে যাত্রা পথে রওনা হলেন। প্রিয়াঙ্কা বাস স্টপে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ। সোমের গ্রাম সম্পর্কে সে কিছুই জানে না, তাই বাস স্টপে থামার সমস্ত বাসে প্রিয়াঙ্কা খবর নিল, কিন্তু সোমের কোনো দেখা পেল না। প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। এমন সময় বৃষ্টি শুরু হলো। প্রিয়াঙ্কার মনে পড়ে সোমের সাথে কাটানো সেই বৃষ্টির দিনের কথা। হঠাৎ করেই প্রিয়াঙ্কার মনে পড়ে শিউলির ফোন থেকে সে কোচের সাথে কথা বলেছিল। বিলম্ব না করে প্রিয়াঙ্কা ফোন দিল শিউলিকে। রিসিভ হতেই প্রিয়াঙ্কা জোরালো গলায় বলে, সোম, তোর ফোন দিয়ে যে স্যারের সাথে কথা বলেছিল তার নাম্বারটা আমাকে তাড়াতাড়ি বল। না না, আমাকে মেসেজ করে দে, আমার হাতে কোনো কাজ করছে না। শিউলি সায় দিয়ে ফোন রেখে দিল। কিছুক্ষণ পর মেসেজের মাধ্যমে সোমের কোচ স্যারের ফোন নাম্বার দিল। কোচ বাস স্টপের আশেপাশেই ছিল। প্রিয়াঙ্কা কল করে তার সাথে দেখা করতে চায়। প্রিয়াঙ্কাকে তিনি পার্কের ঠিকানা দেয়। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা সেই পার্কে গিয়ে উপস্থিত হলো, অথচ কিছুক্ষণ পূর্বে সোম সেখানেই ছিল। প্রিয়াঙ্কা হাঁপাতে হাঁপাতে বলে, আমি প্রিয়াঙ্কা। আপনি কি সোমের স্যার, যার সাথে সোম কিছুক্ষণ আগে কথা বলেছিল? জি, কিন্তু আপনি কে? সোম আপনার সাথে দেখা করতে চেয়েছিল। সোম কি আপনার কাছে এসেছিল? হ্যাঁ, সোম আমার সাথে এসে দেখা করে আবার গ্রামেও চলে গেছে। ওর ঠিকানাটা আপনি আমাকে দিতে পারবেন? ওর সাথে আমার একটু জরুরি কথা আছে। প্রিয়াঙ্কার আগ্রহ দেখে কোচ সোমের বাড়ির ঠিকানা দিয়ে দিল। প্রিয়াঙ্কার অপেক্ষা না করে সোমের গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। বৃষ্টির কারণে যাত্রাপথে বড় একটি গাছ ভেঙে পড়লো রাস্তায়। এজন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল।
প্রিয়াঙ্কা আটকা পড়ল রাস্তায়, অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে গাড়ি চলাচলের জন্য। সোম নিজের বাড়িতে গিয়ে অন্যরকম পরিবেশ দেখতে পেল। তার বাবার রেখে যাওয়া টিনের ঘরটার জায়গায় একটি দালান দেখতে পেল সে। পুকুর ভরাট করে ওখানে একটা পার্ক উঠেছে। ধান ক্ষেতের অর্ধেক আর নেই, সেখানেও বাড়ি উঠেছে। একটা বিদ্যালয় তৈরি হয়েছে। সোম অবুঝ দৃষ্টিতে সবকিছু দেখছে। কিছুক্ষণ নিজের সাথে যুদ্ধ করে সোম দালান ঘরের দরজায় টোকা দিল। বেরিয়ে এলো অপরিচিত একজন মধ্যবয়স্ক পুরুষ। সোমকে সে উদ্দেশ্য করে বলল, ভিক্ষা করে খেতে এসেছিস, কাজ করে খেতে পারিস না? তোর মতো জোয়ান ছেলেকে আমি ভিক্ষা দিব না। ভিক্ষুককে টাকা দেবেন না, অথচ ভিক্ষুকের বাড়িতে থাকছেন, ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। তোর বাড়ি মানে? এটা আমার বাড়ি। অনেক টাকা দিয়ে এই জমি কিনে তারপর বাড়ি উঠিয়েছি। এটা আমার বাবার বাড়ি, আমি ছাড়া এই বাড়ি কে বিক্রি করবে? আপনার বাড়ি বলতে আমরা এই বাড়ি অনেক টাকা দিয়ে কিনে নিয়েছি। এই বাড়ির বর্তমান মালিক আমি। আপনি চাইলে দলিলও দেখাতে পারি। যদি বেশি ঝামেলা করেন তবে আমি পুলিশ নিয়ে আসবো। নিয়ে আসুন পুলিশ, আমি দেখি পুলিশ কার কথা বলে, আপনার নাকি আমার। এই বাড়ির মালিক আমার বাবা সমীর রহমান। তার মৃত্যুর পর আপনি কিভাবে তার সম্পত্তি দখল করেন আমিও সেটা দেখি। ঘর থেকে আরো 2 থেকে 3 জন মানুষ বেরিয়ে এলো। মহিলাটি মধ্যবয়স্ক। লোকটিকে ধরে নিয়ে বলেন, আমরা যার থেকে জমি কিনেছি সেও তো সমীর রহমানের ছেলে। উনি তো বলেছেন উনি সমীর রহমানের একমাত্র ছেলে। আমরা যার কাছ থেকে জমি কিনেছি তার নাম হচ্ছে সূর্য রহমান। তুমি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করো, আমাদের বাড়িতে আসতে বলো। এখন আমরা এই জমিতে ঘর তুলেছি, এমনি এমনি ছেড়ে দেব নাকি? মধ্যবয়স্ক লোক সূর্যকে ফোন করলো। সূর্য ফোন পাওয়ার কিছুক্ষণ পর হাজির হলো সেখানে। সোমকে দেখে সে চিনতে পারলো না, কারণ সূর্য জানে সে তার বাবার একমাত্র ছেলে, তার কোনো ভাই নেই। একজন ছিল, সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। সূর্য এসে সোমকে কয়েকটা ধাক্কা দিল। সোমের হাত থেকে লাঠি পড়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। সোম অনেক কষ্ট করে উঠে দাঁড়িয়ে বলে, কে আপনি? ধাক্কা দিলেন কেন? তোর বাপ। তুই নাকি আমাকে দেখতে চেয়েছিস, তাই এসেছি। তুই নাকি দাবি করেছিস এটা তোর বাপের বাড়ি, এটা তো আমার বাড়ি। আমি কি তোর বাপ? ভদ্রভাবে কথা বলুন। এই বাড়ির মালিক সমীর রহমান আর ওনার ছেলে সোম রহমান। আপনি কে? আমি সমীর রহমানের ছেলে সূর্য রহমান। সোমের হঠাৎ করে মনে পড়লো যে তার একটি ভাই ছিল এবং তার নাম সূর্য। নিজের পরিচিত কাউকে পেয়ে অনেক আনন্দ হলো সোমের। খুশিতে সূর্যকে জড়িয়ে ধরে সোম। সোমের শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে, তাই সূর্য সোমকে ঠেলে সরিয়ে দিয়ে নাক ধরে। সোম অশ্রু ভেজা চোখে বলে, আমি তোর বড় ভাই সোম, আমাকে চিনতে পারছিস না? তোকে নিয়ে কত খেলেছি আমি, তুই আমার কোলে উঠে বসে থাকতিস সব সময়। এত ছোটবেলার কথা আমার মনে নেই, কিন্তু আমি বাবার সব জিনিস বিক্রি করে দিয়েছি। আমি জানতাম তুই মারা গেছিস, নাহলে কিছু তোর জন্য রেখে দিতাম। বাবার সম্পত্তি এভাবে বিক্রি করে দিতে পারলি তুই? সমস্যা নেই, তুই ওদের টাকা ফেরত দিয়ে জমি ফেরত নিয়ে নে। আমার কাছে এখন কোনো টাকা নেই, আমি সব টাকা খরচ করে ফেলেছি। তুই যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা। শুরু হয়েছে 2 ভাইয়ের দ্বন্দ্ব। সূর্য এখানে সমস্ত সম্পদ বিক্রি করে নিজের দাদুর বাড়িতে বড় করে বাড়ি তৈরি করেছে আর বিয়ে করে সেখানেই বউকে নিয়ে থাকছে। সোমের জন্য সে কিছুই রাখেনি, এমনকি কবরস্থানটাও বিক্রি করে দিয়েছে। সোম আর নিজেকে শান্ত রাখতে পারে না, কয়েক ঘা বসিয়ে দেয় সূর্যের পিঠে। সোমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে যায় সূর্য। কিছুক্ষণ পর পুলিশ নিয়ে ফিরে আসে আর সোমকে দেখিয়ে বলে, এই সেই ছেলেটা যাকে আমি চিনি না। হঠাৎ করে এই ছেলেটা এসে দাবি করছে যে সে আমার ভাই হয়, কিন্তু আমার কোনো ভাই নেই। আপনি একে অ্যারেস্ট করতে পারেন, একে নিয়ে যান। পুলিশ ইন্সপেক্টর সোমকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল। সোম অনেকবার বোঝানোর চেষ্টা করলো সেই সমীর রহমানের ছেলে সোম, কিন্তু সোম অনেক আগে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কারণে কেউ সোমকে চিনতে পারলো না। প্রিয়াঙ্কা সোমের বাড়িতে এসে জানতে পারলো সোমকে তার ভাই সূর্য পুলিশের হাতে তুলে দিয়েছে। প্রিয়াঙ্কা আর না দাঁড়িয়ে সরাসরি থানায় চলে গেল। পুলিশের কাছে মিনতি করে সোমকে দেখার অনুরোধ করলো। প্রিয়াঙ্কার অনুরোধ গ্রহণ করে সোমকে দেখার অনুমতি দিল পুলিশ। প্রিয়াঙ্কা একটা দীর্ঘশ্বাস ফেলে সোমের সম্মুখীন হয়। সোম প্রিয়াঙ্কাকে দেখে ঘাবড়ে গেল, চমকে বলে ওঠে, তুমি এখানে?
প্রিয়াঙ্কার সোমের হাত দুটো শক্ত করে ধরে অঝরে চোখের জল ফেলছে। নিজের প্রিয় মানুষকে না চেনার জন্য অনেক আফসোস করলো। সোম নিজের উত্তর না পেয়ে বলল, তুমি কাঁদছো কেন? তুমি কি আমার সাথে নাটক করছো? কি ভেবেছো আমি কিছু জানি না? আমি সব জানি। তোমার কোনো ধারণা আছে আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি, কত ব্যাকুল হয়েছিলাম তোমার জন্য, অথচ তুমি আমার সামনে থেকে রেখেছো। আমাকে চিনেও নিজের পরিচয় দাওনি। কেন দাওনি সোম? আমি কখনো চাইনি আমার অনিশ্চিত জীবনের সাথে তোমার সুন্দর জীবনটা জড়াতে। আমাকে ছাড়া তুমি অনেক ভালো থাকবে। সোমের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা রাগী দৃষ্টিতে তার দিকে তাকায়। সোম সেই দৃষ্টি দেখে কাবু হয়ে যায়। একবার শুধু বের হও, তোমার কি অবস্থা করি তুমি দেখো। আগে বলো তোমাকে কেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে? সোম কাঁদতে কাঁদতে সবকিছু খুলে বলে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা সব শুনে বিস্মিত হয়ে আছে। সোমের হাত ধরে আশ্বাস দিয়ে বলে, আমি আছি তোমার পাশে, চিন্তা করো না, আমি সব ফিরিয়ে এনে দেবো। তোমার পরিবারে এমন কোনো সদস্য বেঁচে আছে যে তোমাকে চেনে বা তোমার ছোটবেলাকার কোনো ছবি রেখেছে? আমার একটা ছবি আমার দাদুর কাছে আছে, তবে তারা বেঁচে আছে কিনা জানি না। প্রিয়াঙ্কা সেই ঠিকানা সংগ্রহ করে বেরিয়ে যায় দাদুর বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে একজন বৃদ্ধাকে দেখতে পেল। খোঁজ করে জানতে পারলো বৃদ্ধ মারা গেছে। টিনের ঘরের ভেতরে একটা ছবি দেখতে পেল। ছবিটা অনেকটা সোমের সাথে মিলে গেছে। সোমের দাদিকে প্রিয়াঙ্কা সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। সবটা শুনে আতকে উঠে দাদি জানায়, আমাকে নিয়ে চল সোমের কাছে, ও আমার নাতি, দেখি ওকে কে আটকে রাখতে পারে। আপনি শেষ ভরসা, সাথে এই ছবিটা নিয়ে চলুন। প্রিয়াঙ্কা সোমের দাদিকে সাথে নিয়ে চলে যায় থানায়। পুলিশ সোমকে ছাড়তে নাকচ করে, কিন্তু সোমের দাদি ছবিও খুলে বলে সবটা। প্রমাণ হয় সোম সমীর রহমানের ছেলে, তাই সোমকে ছেড়ে দেওয়া হয়। তবে প্রিয়াঙ্কা থেমে থাকে না, সূর্যের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ ইন্সপেক্টর সোম, প্রিয়াঙ্কা ও সোমের দাদিকে থানায় রেখে চলে যায় সূর্যকে ধরতে। সোমকে সশরীরে দেখে সোমের দাদি কেঁদে ফেলে। তার 3 সন্তান হলেও কেউ তার খবর নেয় না। সমীর বেঁচে থাকতে স্বামী স্ত্রী দুজনে তার কাছে খেতেন। সমীর রহমানের মৃত্যুর পর সমীরের দ্বিতীয় স্ত্রী চলে যায় বাপের বাড়িতে। সেখানে সে বিয়ে করে নতুন সংসার সাজায়। এদিকে সমীরের মা বাবা না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়ে। সমীরের বাবা বিনা চিকিৎসায় মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর এখন কোনো রকমে বেঁচে আছেন বৃদ্ধা। সূর্যকে পুলিশ ধরে নিয়ে এসেছে থানায়। সোমের সামনে কয়েক ঘা দেয়। সোম তাকে কড়া গলায় শাসিয়ে বলে, আমার বাবার ভিটা দেওয়ার পর তোকে ছাড়বো, যেভাবে হোক তুই আমার ভিটা দে। সূর্য তার দাদুর বাড়ি ও শ্বশুর বাড়ি থেকে যে সম্পত্তি পেয়েছিল সেগুলো বিক্রি করে সোমের ভাগের সম্পত্তি পুনরুদ্ধার করে দেয়। সোম তার বাবার ভিটের ওপর অন্যের বাড়িটা ভেঙে ফেলে। সেখানে একটা নতুন বাড়ি তৈরি করে, সেই বাড়িতে থাকতে শুরু করে। সোমের খবর পেয়ে শিউলি ও সোহান এসেছে সোমদের বাড়িতে। সোম পুকুর পাড়ে বসে প্রিয়াঙ্কাকে বারবার বোঝায় ঢাকায় ফিরে যেতে, তবে প্রিয়াঙ্কা নাকচ করে দিচ্ছে বারবার। তুমি কাজ করতে পারবে না, ঠিক আছে, আমি তোমাকে জোর করে কাজে পাঠাবো না। বিয়ের আগে আমি তোমার বাড়িতে থাকতাম, তুমি কাজ করে আমাকে খাইয়েছো, এবার আমি তোমাকে খাওয়াবো। তুমি আমার কথাটা বোঝো, আমার মতো একটা ছেলের সাথে সারা জীবন তুমি থাকতে পারবে না। তুমি ঢাকায় ফিরে নিজের মতো একজনকে খুঁজে নিও। এমন সময় সেখানে উপস্থিত হয় শিউলি ও সোহান। হাতে তালি দিয়ে সোমকে বলে, যেই মেয়েটা এতদিন আপনার জন্য অপেক্ষা করেছিল আপনি তাকে ফিরিয়ে দিচ্ছেন? ভালোবাসা মন থেকে হয়, শরীর দেখে নয়। আমি কতবার প্রিয়াঙ্কাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছি, ও গ্রহণ করেনি। ও আপনাকে খুব ভালোবাসে। সোম রাজি হয় না, প্রিয়াঙ্কাও যাবে না। সে নিজের ওপর রাগ দেখিয়ে সোমকে শাসায়। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি যদি জোর করো তাহলে। প্রিয়াঙ্কা সময় নিল না, সোমদের পুকুরে ঝাঁপ দিল। প্রিয়াঙ্কা সাঁতার জানে না, পুকুরে হাবুডুবু খেতে থাকে। উপস্থিত কেউই সাঁতার জানে না, সোম ব্যতীত। কিন্তু সোমের শরীরের অবস্থাও তেমন ভালো না। সোম জীবনের পরোয়া না করে ক্ষত শরীর নিয়ে ঝাঁপ দেয় পানিতে। অনেক কষ্টে প্রিয়াঙ্কার কাছে যায়। প্রিয়াঙ্কাকে কোনো রকমে ধরে নিয়ে আসে তীরে। বাকিরা দুজনকে ধরে ওপরে নিয়ে আসে। সোম শরীরে অনেক ব্যথা পেয়েছে। প্রিয়াঙ্কা কাঁদতে থাকে অনবরত। প্রচুর পানি খেয়েছে। সোম কাতর গলায় বলে, এমন কেউ করে প্রিয়া? আমি করি। যদি তুমি আবার আমাকে যেতে বলো তাহলে আমি আবার ঝাঁপ দেব। এখন তোমার সামনে দিয়েছি, পরে আড়ালে গিয়ে জলে ঝাঁপ দেব।
দেখবেও না, বাঁচাতেও পারবে না। সোমের বুক ছিঁড়ে একটা নিঃশ্বাস ভেসে আসে। পরক্ষণে সোম আগলে নেয় প্রিয়াঙ্কাকে, হৃদ বাজারে আবদ্ধ করে হন্তদন্ত হয়ে বলে, এভাবে বলো না প্রিয়া, তোমার বিরহে আমি বিলীন হয়ে যাব। তাহলে কাজী ডাকি? তার বলতে প্রিয়াঙ্কা ও সোম এখন দাদিকে নিয়ে সুখেই আছে গ্রামে। সোম এখন লাঠি ছাড়াই কাজ করতে পারে। সূর্যের ফিরিয়ে দেওয়া জমিতে সোম এখন চাষবাস করে ফসল ফলায়। তবে প্রিয়াঙ্কাও থেমে নেই, ওর হাতের জাদু ছড়িয়ে গেছে চারিদিকে। বড় রাস্তার পাশে হাই স্কুলের সামনে একটা পেস্ট্রি কেকের দোকান দিয়েছে প্রিয়াঙ্কা। বিভিন্ন ধরনের কেক বানিয়ে বিক্রি করে সে। প্রথম দিকে দোকানটা না চললেও সময়ের তালে তালে এখন অনেক ভালো চলছে। রীতিমতো প্রিয়াঙ্কার দোকানের নাম চারপাশে ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে অনেকে প্রিয়াঙ্কার দোকান থেকে কেক কিনতে আসছে। তাই প্রিয়াঙ্কা এখন হোম ডেলিভারি সিস্টেম চালু করেছে। পাশাপাশি একটা ছেলেকে নিয়োগ দিয়েছে, একটা সাইকেল কিনেছে। এর মধ্যে স্কুলে টিফিন শুরু হলো। বাচ্চারা এসে বিভিন্ন ধরনের কেক চাইতে থাকলো। প্রিয়াঙ্কা তাদের আবদার পূরণ করছে। প্রিয়াঙ্কার ফোন বেজে চলেছে, আর চোখে ফোনের দিকে তাকিয়ে দেখে শিউলি ফোন করেছে। ঢাকাতে যে পেস্ট্রি কেকের দোকান ছিল এখন ওটা সম্পূর্ণ শিউলি ও সোহান চালায়। প্রিয়াঙ্কা সেখান থেকে কোনো টাকা নেয় না। প্রিয়াঙ্কা বাচ্চাদের কারণে ফোন রিসিভ করতে পারে না। টিফিনের সময় শেষ হয়ে যায়। বাচ্চারা নিজেদের মতো কেক কিনে চলে যায় ভেতরে। প্রিয়াঙ্কা একটা প্যাকেট ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা এই ঠিকানায় পাঠিয়ে দিয়ে বাড়িতে চলে যাস। সকালে বললি না বাড়িতে যেতে হবে, দেরি না করে বাড়িতে চলে যাস। ছেলেটা খুশি হয়ে প্যাকেট নিয়ে বের হয়। সাইকেলে উঠে বসতেই প্রিয়াঙ্কা এগিয়ে গিয়ে ওর হাতে কিছু টাকা গুঁজে দেয়। ছেলেটা হাসে। প্রিয়াঙ্কা আরো একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এটা চাচির, বলিস আমি পাঠিয়েছি, আর যত লাগে খরচ করিস। চাচিকে একটা ভালো ডাক্তার দেখাবি, আরো টাকা লাগলে আমাকে বলিস। ছেলেটা প্রিয়াঙ্কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাইকেলে করে চলে গেল বাড়ির দিকে। প্রিয়াঙ্কা ফোন নিয়ে বাড়ির দিকে রওনা হতেই দেখতে পেল আকাশ মেঘলা। দোকান বন্ধ করে কল করে শিউলিকে। ব্যস্ততার কারণে কল করতে পারেনি তখন। হাঁটতে হাঁটতে আরো কয়েকবার কল করে। রিসিভ হতেই প্রিয়াঙ্কাকে সালাম দিয়ে বলে, ম্যাম আপনার দোকান তো অনেক ভালোই চলছে, টাকা পাঠিয়ে দেবো নাকি নিয়ে আসবো? ওই দোকান আর আমি চালাই না, তোরাই দেখিস, টাকাও তোদের। তা কেমন আছিস বল? আপনাকে একটা খবর দিতে ফোন করেছি। আগামী মাসে আমার আর সোহানের বিয়ে, আপনারা আসবেন। খুব ভালো, আমি তোদের জন্য দোয়া করি, সুখে থাক। তবে যেতে পারবো কিনা জানি না, বুঝতেই তো পারছিস এখন গ্রামে থাকি। বাড়িতে কতগুলো হাঁস মুরগি আছে, সোমাবার চারা রোপণ করছে। এখনই তো সময় ফসলের যত্ন নেওয়া। সময় পেলে কিন্তু আসবেন। আচ্ছা। প্রিয়াঙ্কা আরো কিছুক্ষণ কথা বলতে বলতে বাড়িতে চলে যায়। সোম মাঠে আছে এখন, তাই প্রিয়াঙ্কা সোমকে সকালের খাবার দিয়ে আসবে। তাই একটা বাটিতে পান্তা ভাত, কাঁচা মরিচ ও পেঁয়াজ নিয়ে মাঠের উদ্দেশ্যে যায়। সোম তখন ধানের চারা রোপণ করছে। প্রিয়াঙ্কাকে দেখে কাজ থামিয়ে ওর দিকে এগিয়ে যায় সোম। ছায়া খুঁজে সেখানে বসে দুজনে। প্রিয়াঙ্কা নিজের শাড়ির আঁচল দিয়ে সোমের কপালের ঘামটুকু মুছে দিয়ে বলে, আজকে আসতে একটু দেরি হয়ে গেল। সুমনের মা অসুস্থ, ওকে বিদায় দিয়ে দোকান বন্ধ করে একবার এসেছি, সরি। সমস্যা নেই, আমার হাতের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, এইটুকু শেষ করে বাড়িতেই চলে যেতাম। সোমের হাতে মাটি লেগে আছে। প্রিয়াঙ্কা নিজের হাতে খাবার মেখে সোমকে খাইয়ে দেয়। সোম অপলক চোখে প্রিয়াঙ্কাকে দেখছে, কত সহজে ওর সাথে মিশে গেছে। খাওয়া শেষ করে প্রিয়াঙ্কা বসে রইল। সোম দ্রুত চারা রোপণ করতে লাগলো। এর মাঝে তুমুল বৃষ্টি শুরু হলো। সোম কাজ করতে করতে বলে, ওখানে বাঁশের তৈরি টুপি আছে, তুমি ওটা মাথায় দিয়ে দাঁড়াও, না হলে ভিজে যাবে। প্রিয়াঙ্কা আর দাঁড়িয়ে থাকলো না, ছুরিটা সোমের মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকে। দ্রুত হাত চালিয়ে সোম কাজ শেষ করেন। টুপিটা ভালোভাবে নিজের মাথায় দিয়ে আটকে নেয়। অতঃপর প্রিয়াঙ্কাকে কোলে তুলে নেয়। আশেপাশে কয়েকজন তো সিটি মারছে। প্রিয়াঙ্কা লজ্জায় মাথা নত করে রেখেছে। হাঁটতে হাঁটতে সোম বলে, আমি তো প্রতিদিন তোমাকে কোলে নিই, কোনোদিন তো তোমার লজ্জা করে না, আজ হঠাৎ এত লজ্জা পাচ্ছ কেন? কেমন কেমন লাগছে, তুমি আমাকে নামিয়ে দাও। ঠিক আছে, নামিয়ে দিচ্ছি। শিউলি ফোন করেছিল একটু আগে। শিউলি আর সোহান একে অপরকে বিয়ে করছে, আগামী মাসে বিয়ে, দাওয়াত দিয়েছে। আরেকজনের বিয়ের কথা শুনে তোমারও কি বিয়ে করতে ইচ্ছে করছে?
তাহলে বাড়ির দিকে না গিয়ে কাজী অফিসে ঢুকে যাই, বিয়েটা আরেকবার করে নি। প্রিয়াঙ্কা পর পর কয়েকবার মার বসালো সোমের বুকে। সোম হেসে ওঠে। প্রিয়াঙ্কা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে, একবারই তো বিয়ে করতে চাইছিলে না, এখন আবার বলছো বিয়ে করবে? ধরে বেঁধে অনেক কষ্টে তোমাকে বিয়ে করেছি। ঢং। তাড়াতাড়ি বাড়ি চলো, অনেক কাজ পড়ে আছে।